আসসালামু আলাইকুম। কলেজ ভর্তি প্রস্তুতি গাইডলাইন 2024-এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মশিউর রহমান। আমার সাথে দুজন স্পেশাল গেস্ট এই মুহূর্তে উপস্থিত আছে। একজন তানিম হাসান সিয়াম, বর্তমানে পড়াশোনা করতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং শ্রীতনু ভৌমিক, যিনি একই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেমিকৌশল বিভাগে পড়াশোনা করতেছে। আমি দুজনের কাছ থেকে একটু তাদের নিজস্ব পরিচয়টা একটু জানবো। প্রথমে যাব হচ্ছে সিয়ামের কাছে। সিয়াম, পরিচয় তো দিয়েই দিলা। এখন বর্তমানে আছি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে 21 ব্যাচ আমরা। আর এনডিসি ব্যাচ। আর আমার বাসা হলো কুষ্টিয়া, সেখানকার পুলিশ লাইন স্কুলে আমি এসএসসি দিয়েছি। এটা হলো আমার শিক্ষাগত এই পর্যন্ত। এখন শ্রীতনু, তোমার কাছে একটু যাইতেছি, তোমার একটু পরিচয়টা আমাদের দর্শককে দাও। তো পরিচয় তো হচ্ছে গিয়ে বিষয়। তো আমি হচ্ছে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। কলেজ এনডিসি ছিল, 21 ব্যাচ, গ্রুপ ছিল 30, বাড়ি ময়মনসিংহ। আর হচ্ছে গিয়ে স্কুল ছিল ঢাকাতেই, সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ। এই তো আজকে আমরা কি মূলত এই গাইডলাইন সেশনটা হচ্ছে আমাদের এসএসসি যারা 24 ব্যাচের জন্য, যারা এসএসসি 24 ব্যাচ আছো তোমরা, তোমাদের জন্য মূলত এই গাইডলাইন সেশনটা আয়োজন করা হয়েছে, যাদেরকে আমরা পরবর্তীতে এইচএসসি 26 ব্যাচ নামে আখ্যায়িত করব আর কিছুদিন পরে যখন তোমরা কলেজে উঠবা। তো তাদের উদ্দেশ্যে আসলে এই লাইফটা নেওয়া। তো বিগত কয়েকদিনে আমরা দেখলাম যে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ, এরা হচ্ছে বরাবরের মতোই তাদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তিটা সম্পন্ন করে। গতানুগতিক যেসব কলেজগুলো আছে ওইগুলোর থেকে বাইরে গিয়ে তারা হচ্ছে নিজেদের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তিটা নেয়। তো সেই ধারাবাহিকতা তারা ভর্তি পরীক্ষা এখানে নিয়ে থাকে, এবং সেই ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা মূলত এইসব কলেজে পড়ার সুযোগটা পায়। তো এখন এখানে গত এক সপ্তাহের মধ্যে 3টা কলেজই তাদের ওয়েবসাইটে সার্কুলার প্রকাশ করে যে তাদের রিকোয়ারমেন্ট কি এবং স্টুডেন্টদের এসএসসি রেজাল্ট বা তাদের ভর্তি বাছাই প্রক্রিয়া কিরকম হতে পারে, এবং সামগ্রিক ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার পরবর্তী টাইম কি হতে পারে সে সমস্ত বিষয় বিস্তারিত তাদের সার্কুলারে প্রকাশ করা হয়। তো সার্কুলার প্রকাশ করার পর থেকে এরকম আমরা দেখলাম যে নটরডেম কলেজ তাদের সার্কুলারটা সংশোধিত করে। ইভেন আমি আজকে দেখলাম যে সেন্ট জোসেফ কলেজও তাদের সার্কুলারটা পরিমার্জিত করে। তো এখানে অনেকে প্রশ্ন জন্ম দেয় যে অনেক কনফিউশন এখানে তৈরি হয়, যে কনফিউশন গুলো আসলে ক্লিয়ার করার জন্য আসলে আমরা এখানে হাজির হই। তা আমি হচ্ছে শুরুতে সিয়ামের কাছে যাব। সে যে সিয়াম, এখানে তো তোমার আমরা প্রথমে নটরডেম কলেজকে দিয়ে শুরু করি। তো এখানে একটা বড় কোশ্চেন মার্ক চলে আসে যে আমরা যে দেখতেছি মানে 21 ব্যাচ থেকে এটা মূলত শুরু হয়েছে আমার যত মনে পড়ে, যে ভাইবা আর হচ্ছে রিটেন দুইটা আলাদা দিনে হয়। তো এখানে যেহেতু স্পষ্টভাবে লেখা নাই যে স্টুডেন্টদের লিখিত পরীক্ষা প্লাস মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাদের মানে তাদের সিলেকশন প্রসেসটা হবে। তো এখানে অনেকে বলতেছে যে ভাইবাটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এক্ষেত্রে তোমার ধারণাটা কি বা তোমার মতামতটা কি, এক্ষেত্রে একটু জানতে চাইতেছি। হ্যাঁ, বিগত বছরগুলোয় তো আমাদের পরীক্ষার সময়ও একটা রিটেন পরীক্ষা এবং তারপরে মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে নেওয়া হয়েছে। কিন্তু এবার যেহেতু সার্কুলারে স্পষ্টভাবে এক্সপ্লিসিটলি বলা নাই যে ভাইবা হবে, তা ধরে নেওয়া যায় যে ভাইবা আলাদা দিনে হবে না। কিন্তু একটা সম্ভাবনা থাকতেই পারে যে যেদিন পরীক্ষা হচ্ছে সেই দিনই পরীক্ষার পরে স্টুডেন্টদের একটা হয়তো বা ছোট মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া লাগতে পারে, যেখানে হয়তো বা জাস্ট তাদের কাছে কিছু সিম্পল কোয়েশ্চেন করলো এবং তাদের জাস্ট বলার এক্সপ্রেশনটা অথবা তার কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে সেটা দেখলো। কারণ ভাইভাতে তো আসলেই কি জিজ্ঞেস করছে এবং তুমি কতটা সঠিক অ্যান্সার দিচ্ছ সেটা আসলে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার কিভাবে মানে প্রেশার মোমেন্টে তুমি সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছো। তাই যারা পরীক্ষা দিবে এটা পরামর্শ থাকতে পারে যে সেই দিনই মোটামুটি একটা ফর্মাল ওয়েতে পরীক্ষা দিতে যাওয়াটাই বেটার, প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বেটার। একদম একদম পারফেক্ট। আচ্ছা, সন্দীপনের কাছে আমি একটু যাবো যে এখানে যে সিয়াম একটা কথা বললো
যে ফর্মাল ওয়েতে যাওয়ার যে ব্যাপারটা, মানে ফর্মাল ওয়েটা কিরকম, মানে আমরা যখন কলেজে ভর্তি পরীক্ষা দিছি তখন কিন্তু দেখছি যে অনেকে খুব স্যুট বুট টাই পরে আসছে, খুবই মানে ক্যাজুয়াল ওয়েতে আসছে। তো ফর্মাল বলতে আসলে এখানে কি বুঝাইতেছে, বা আসলে ফর্মাল ওয়েতে কিভাবে যাওয়া উচিত, তোর কি মনে হয় এখানে? তো বেসিক্যালি যে ফর্মালের ব্যাপারটা সিয়াম বললো, তো ফর্মাল অ্যাকচুয়ালি আমরা মেনটেন করছিলাম, যেমন হচ্ছে গিয়ে শার্ট পরা বা হচ্ছে গিয়ে ফর্মাল হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট প্যান্ট পরে গেছিলাম, একটা সেম ড্রেস কোডের হচ্ছে গিয়ে শার্ট মেনটেন করছিলাম। ওটা ছিল অ্যাকচুয়ালি মৌখিক পরীক্ষার জন্য, মানে হচ্ছে গিয়ে আমাদের তখন মৌখিক আর লিখিত এই দুই ওয়েতে হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষাটা হতো। তো তো ফর্মাল জিনিসটার উপর বেশি আমরা ফোকাস দিচ্ছিলাম অ্যাকচুয়ালি মৌখিকের সময়। তো এইবার যেহেতু হচ্ছে কি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষাটা হচ্ছে গিয়ে না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো লিখিত ভর্তি পরীক্ষায় আমার মনে হয় না যে হচ্ছে এরকম সার্টেন কোন ড্রেস কোডের জন্য খুব একটা ইফেক্ট ভর্তি পরীক্ষার রেজাল্টে পড়বে। কারণ যদি লিখিত পরীক্ষাই হয় তাহলে এখানে কে হচ্ছে গিয়ে মানে নিজের মেধা, যোগ্যতা আর হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যে মানে সেই যে হচ্ছে গিয়ে একটা ঘন্টা সে পরীক্ষা দিবে, তার হচ্ছে গিয়ে মানে ওই লিখিত ব্যাপারটার উপরেই হচ্ছে তার আসল রেজাল্টটা হচ্ছে ডিপেন্ড করবে। এখানে ড্রেস কোড হচ্ছে গিয়ে কেউ দেখবে না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি ভাবতেছিলাম যে অনেকে বলতেছে মার্ক একটা বড় ফ্যাক্টর হতে পারে, মানে এইবার এই যে সিয়াম একটুকে মানে বলতেছিল যে, হ্যালো আমাকে শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। জাস্ট মিনিট, আমি হ্যাঁ সিএম, আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু সরে যাবো। আচ্ছা, আমার একটু মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে, তার জন্য দুঃখিত। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে শ্রীতেনুর কাছে একটা আমি এরকম বলতেছিলাম যে এবার যেহেতু একটা মার্কের ব্যাপারটা আসতেছে, অনেকে বলতেছে মার্কের উপর বেস করে নাকি তাদের আহ, ভর্তির সিলেকশন প্রসেসটা হইতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই এই মার্কের উপর যদি বেস করে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ছেলেপেলেদের নেওয়া হয়, এটা কি একটা খুব আনফেয়ার হয়ে যায় কিনা, যে তা বোর্ডের মার্ক আসলে আমাদের এখানে কতটুকু গ্রহণযোগ্য? যে বোর্ডে তো আমরা দেখতেছি এবার অনেক মার্ক করছে, সেই বোর্ডের মার্কের ভিত্তিতে তাদের গ্রহণ করাটা কতটুকু যৌক্তিক, কি মনে হয় এটা? সন্দীপনের কাছে আমার প্রশ্ন। সত্যি বলতে হচ্ছে, ধন্যবাদ মশুর। তো সত্যি বলতে এটা একদিক দিয়ে হচ্ছে বেশি ভালো হবে না, বরং খারাপই হবে। কেন? আমি হচ্ছে কি এই ক্ষেত্রে আমার নিজের লাইফের একটু মানে তখনকার একটু
মেমোরিতে হচ্ছে গিয়ে একটু ব্যাক করি, মানে আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো আমি হচ্ছে কি যে স্কুল থেকে হচ্ছে পড়াশোনা করছি, তো আমার হচ্ছে বাংলাতে খুব সম্ভবত, হ্যালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, বল, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমার বাংলা পরীক্ষায় এসএসসি তে শুধুমাত্র 14 মার্কসের জন্য ক্লাস ছিল না, আর বাকি সবাই মোটামুটি যারা হচ্ছে গিয়ে ভালো রেজাল্ট করছিল, বাকি চারপাশে হচ্ছে গিয়ে এখনকার সো কল গোল্ডেন হচ্ছে গিয়ে চারপাশে পড়া ছিল, খালি আমারই হচ্ছে গিয়ে রেজাল্ট একটু খারাপ হয়েছিল। তো আমার মার্ক ছিল হচ্ছে গিয়ে 1150-এর নিচে। হ্যাঁ, বাকি সবাই যেখানে 1180 উপরে 1200 ক্রস করে ফেলছে। তো আমি যখন হচ্ছে গিয়ে ফর্মটা ফিল আপ করি আর হচ্ছে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে যাই, আমার চারপাশে তেমন কোনো হচ্ছে গিয়ে হেল্প বা অ্যাসিস্ট কেউ ছিল না, মানে শুধু আমি ছিলাম আর হচ্ছে গিয়ে উপরে অলমাইটি ব্লেসিংস, আর কিছু না। তো এট দ্য এন্ড দেখা যায় যে তখন তার পরীক্ষা টাফ ছিল, কারণ রিটেন হয়তো দেন ওখান থেকে সিলেকশন দিয়ে দেন ভাইবা। তো বোথ কেসই দেখা যায় যে আমার হচ্ছে কি নামটা চলে আসে। আর অন দ্য আদার হ্যান্ড যাদের হচ্ছে কি নাম্বারটা মানে আরো বেশি ছিল, হায়ার, ইভেন এমনও ছিল 1244 পাইছে আমার থেকে, প্রায় হচ্ছে গিয়ে অনেক মার্কসের ডিফারেন্স, সেও হচ্ছে গিয়ে চান্স মিস করে ফেলছে। সো এই নাম্বারের ভিত্তিতে হচ্ছে কি যদি এবার নাম্বারের ভিত্তিতে যদি এবার হচ্ছে এনডিসি নিয়ে থাকে, আমি শিওর না, যেটা সবাই হচ্ছে গিয়ে বলতেছে নাম্বারের উপর একটা ফোকাস করবে, তাহলে অবশ্যই একটা আনফেয়ার হইতে পারে। এটা এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং হবে যদি ভাইবাটা না হয়। আর বললো যে লিখিত যেদিন হবে ওই দিনই সম্ভাবনা আছে যে ছোট একটা মৌখিক পরীক্ষার মতো, মানে মৌখিক পরীক্ষাতে হয়, মানে আগে যেরকম হইতো আমাদের, আমরা আমরা হচ্ছে মনে হয় ফার্স্ট ব্যাচ, তাই না, যে আমাদের সময় থেকে আসলে রিটেন আর হচ্ছে ভাইবাটা আলাদা দিনে হওয়া শুরু করে। এর আগে কিন্তু আসলে রিটেন পরীক্ষা দিয়ে মানুষ ভাইবাতে অ্যাটেন্ড করতো। তো আমরা আশা করবো যাতে ওরকম কোনো কিছু হয় যে যেদিন রিটেন অ্যাটলিস্ট ভাইবাটা হয়, কারণ আমরা জানি যে নটরডেম কলেজ সবসময় ট্রাই করে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন ছেলেকে তাদের কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্ট আমরা এখানে আলোচনা করতে চাইতেছি সেটা হচ্ছে যে সন্দীপন বলে যে তোর মার্ক ছিল 1150-এর নিচে। সেখানে আমি বলে রেখে আমিও 21 ব্যাচেরই, ওদের ব্যাচমেট। তা আমার মার্ক ছিল 1145। ঠিক আছে, 1145 দিয়ে ঢাকা শহরে কোনো কলেজে, ভালো কোনো কলেজে ভর্তি হওয়া সম্ভব না। তো 1145 ছিল আমার যে শারীরিক শিক্ষা প্লাস হচ্ছে ক্যারিয়ার শিক্ষা দুটো অ্যাড করে, মানে ওইখানকার যে 150 মার্ক, ওই 150 মার্ক। বলি আমি একটু ইন্টারফেয়ার করি, ছোট্ট ইন্টারফেয়ার। তুই যে হচ্ছে কি বললি যে তোর 1145, তোর মার্কস আর আমার মার্কসের মধ্যে জাস্ট 1 মার্কসের ডিফারেন্স, এটা তুই বললি আমিও বললাম। ঠিক আছে, যাই হোক। তো এখানে অনেকে আমি আজকে দেখলাম যে একজনকে যে 1184 পাইছে, 1184 পাই, সে খুব ডিপ্রেশনে আছে যে মানে তার আদৌ ঢাকার কোনো ভালো কলেজে হবে কিনা। এটা আসলে who knows, আসলে এটা কে জানে যে এটা হইতেই পারে। আমরা এখানে ভাগ্যবান যে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছি নিজেদেরকে প্রমাণ করার জন্য। সো মার্ক কোনো ফ্যাক্টর না এক্ষেত্রে, তোমার যতটুকু মার্ক আছে এবং তোমার ভাগ্য যেখানে আছে সেখানে তোমার হবে। আর সেকেন্ড যে আমাদের একজন বললো যে একজন একটা প্রশ্ন করছে যে এবি সিদ্দিক আকাশ, এক্সাম কবে হতে পারে, কি মনে হয় সিয়াম, এক্সাম কবে হতে পারে? সেন্ট জোসেফের সার্কুলার এ তো মেবি তারিখ দিয়ে দিয়েছে না? হ্যাঁ, সেন্ট জোসেফের ডেট দিয়ে দিয়েছে, কিন্তু নটরডেমের এখনো ডেট দুইটা নটরডেমে একই সাথে হওয়ার পসিবিলিটি কম, তাই আশা করতেছি মানে নেক্সট উইকের শুক্র শনি এরকম ছুটির কোনো একদিনে হবে, মানে 7 তারিখ 8 তারিখ এরকম। আচ্ছা, তাহলে নেক্সট উইকে দাও। বিগত বছরে এরকম কি হয়েছে না যে নটরডেম কলেজের একদিন আগে সেন্ট জোসেফ অথবা সেন্ট জোসেফের একদিন আগে নটরডেম, মানুষ, হ্যাঁ, মানুষজন আর কি একটু কনফিউশনে থাকা, সে আসলে কোন জায়গায় পরীক্ষা দিবে। এটা আসলে আমার মনে হয় যে ওরা ইচ্ছে করে আর কি এরকম দেয় যে যাতে অপশন খোলা না থাকে যে আমি সমস্যা না, এটা না হলে এই অপশনটা যাতে তারা অফ করে দেয়। আর সেকেন্ড হচ্ছে আমরা সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে যাই, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে নটরডেম কলেজ, হলি ক্রস আর হচ্ছে সেন্ট জোসেফ, তিনটার ক্ষেত্রে তো ভর্তি পরীক্ষার প্রসিডিউরটা সেম, রিটেন পরীক্ষাটা সেম।
এই ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া প্রশ্নটা কিরকম হতে পারে, সেটা কি এমসিকিউ হবে নাকি সেটা রিটার্ন হবে নাকি সেটা মিক্স থাকবে। তো এইটা নিয়ে আসলে একটু শুনতে চাই সন্দীপনের কাছে যে প্রশ্নের প্যাটার্নটা কিরকম হতে পারে, তোর আইডিয়াটা কি বলে বা তোর গেসটা কিরকম এই ক্ষেত্রে। আসলে সত্যি কথা বলতে প্রথমে যেটা বলতে হয় যে এইসব কলেজের যেমন এনটিসি, সেন্ট জোসেফ, হলিক্রস, সত্যি কথা বলতে গেলে তাদের ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড এবং তাদের হচ্ছে ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন টোটালি আনপ্রেডিক্টেবল। মানে হচ্ছে কি সবসময় যা প্রেডিক্ট করবা পসিবিলিটি অনেক কম যে হচ্ছে কি তোমার প্রেডিকশনের সাথে মিলবে। যেমন আমার হচ্ছে কি আমার ছোট ভাই যখন গত বছর পরীক্ষা দিয়েছে তখন দেখা গেল যে হচ্ছে কি মিক্স আপ ছিল। আমরা হচ্ছে আমি বলি যে আমরা তো হচ্ছে কি 21 ব্যাচে পরীক্ষা দিছি, আমি তুই সিয়াম। তো আমাদের সময় হচ্ছে কি ব্যাপারটা ছিল কি যে 60 মার্কসের পরীক্ষা হয়েছিল, 20টা ছিল হচ্ছে 40টা ছিল এমসিকিউ, 20টা হচ্ছে কি শর্ট কোশ্চেন ছিল, রাইট? যদি ভুল না করে থাকি। এখন গতবার দেখা গেল এই লাস্ট বছরে গত বছরে যে ভাব সম্প্রসারণ ছিল বাংলায়, দেন একটা অনুচ্ছেদ ছিল, ইংলিশে হচ্ছে কি মেবি এরকম কিছু ছিল, দেন এমসিকিউ ছিল, শর্ট কোশ্চেন ছিল। কিন্তু অন্যান্য বার দেখা গেছে যে হয় শুধুই রিটেন হয়েছে, না হলে হচ্ছে গিয়ে শুধু পুরো শর্ট কোশ্চেন অ্যান্সার, আর না হলে এমসিকিউ। তো কিন্তু গত বছর হচ্ছে গিয়ে একটা মানে কি বলা যায় হাইব্রিডাইজেশন হয়েছে যে এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। তো আমার মনে হয় যে হচ্ছে গিয়ে এবারও ব্যাপারটা তেমন করতে পারে, কেননা গত বছর আচ্ছা, তো মিক্স আপ থাকতে পারে এটা কোনো, হ্যাঁ হ্যাঁ বল বল। আচ্ছা, মিক্স আপ থাকতে পারে এটা হচ্ছে আমাদের মানে প্রেডিকশন করার মতো কিছু নাই এখানে, কারণ বিগত বছর অনুসারে আসলে তারা কারণ গত বছর হচ্ছে গিয়ে আমাদের যদি কোশ্চেন প্যাটার্ন শুনে থাকিস যে হচ্ছে দুপুরের শিফটের পরে কোশ্চেন ম্যাথে অনেক হার্ড করছিল। কেন? কারণ হচ্ছে গিয়ে বেশিরভাগই থিওরি, একদম ধরে ধরে থিওরি থেকে কোশ্চেন করছিল, সব সংজ্ঞামূলক ছিল, বেশিরভাগই হচ্ছে কি ওখানে আটকে গেছে। তো এটা করার একটা পসিবিলিটি হতে পারে, হ্যাঁ, যে এই কারণে মিক্স আপ থাকতেই পারে। কারণ আমাদের হচ্ছে গিয়ে ব্রেন একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে যখন সাডেনলি জাম্প করবে, সো তার ডিসিশন নিতে হচ্ছে গিয়ে কিছু একটা সময়, কিছু পরিমাণ সময় লাগে, তখন হচ্ছে গিয়ে ব্রেন ল্যাগ করে। তো আমার মনে হয় যে এবারও হচ্ছে কি মিক্স আপ হইতে পারে, পসিবিলিটি বেশি, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। এখন সিয়াম হচ্ছে কি একটু বলুক। হ্যাঁ, সিয়ামে কিছু কি বলার আছে এক্ষেত্রে? প্রশ্ন এমনি এনডিসির মেইন টার্গেট তো থাকে যে স্টুডেন্টদের বেসিক টেস্ট করা। এখন স্টুডেন্টদের তো বড় কোশ্চেনও করা লাগে, শর্ট কোশ্চেনও করা লাগে, এমসিকিউ করা লাগে। এখন যেমনই আসুক তার যদি বেসিক থাকে সে পারবে, এটা হলো মেইন কথা। তাই মিক্স আপ কোশ্চেন করার সম্ভাবনা অনেক বেশি, কারণ এতে মানে চারিদিকে টেস্ট হচ্ছে যে সে অল্প সময়ের মধ্যে কতটুকু ভালোভাবে সে তার পুরো এফোর্টটা দিতে পারতেছে। আমার মনে হয় যে হয়তো বা কিছু আমাদের টাইমে যেরকম হয়েছিল শর্ট কোশ্চেন আর এমসিকিউ এই টাইপের হয়েছিল। আচ্ছা, একজন প্রশ্ন করলো যে কতজন এক্সাম দিতে পারে, সিয়াম কি মনে হয় যে আমাদের সময় কিরকম লোকজন পরীক্ষা দিছিল? এটা আসলে সঠিকভাবে প্রেডিক্ট করা তো কষ্টকর, যেহেতু সার্কুলারে বা অন্য কোথাও তারা এই রেজাল্টটা রিভিল করে না। তোমার কি মনে হয় মানে আনুমানিক কিরকম হতে পারে? ছেলেবেলাদের একটা জানার ইচ্ছা, আনুমানিক কিরকম হতে পারে? আনুমানিক এখন রেঞ্জটা কত তোমার কি মনে হয়? 30 হবে, 30-40। হ্যাঁ, ওইরকমই 20-30 হাজার। তো ধরে নাও যে অ্যারাউন্ড 30, মানে এটা আসলে কেউ বলতে পারে না আসলে, এটা আমাদের এটা তো বলা একান্তই আসলে ব্যক্তিগত নাম্বার দিয়ে বলা কঠিন, কিন্তু নাম্বার দিয়ে বলা খুব ডিফিকাল্ট। কয়েকটা শিফটের পরীক্ষা হয় এটা আমরা জানি। ভার্সিটি পরীক্ষায় তো কত নাম্বার এটা তো জানা যায়। সেখানে আমরা যেরকম ভিড় দেখতে পাই এনডিসি পরীক্ষার আগে বা পরে শিফটের সময় প্রায় একই রকমের ভিড় দেখা যায়। তাই যদি মানে বলা যায় যে 20-30 হাজার দেয় পরীক্ষা দেয়। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় নটর ডেম কলেজ কর্তৃপক্ষ সবসময় এখানে উল্লেখ করে যে ভর্তি পরীক্ষার জন্য কোনো প্রকার কোচিং করার প্রয়োজন হয় না।
তারপর আমরা দেখি যে ছেলে পেলে এবং তাদের গার্ডিয়ানরা সহকারে তাদের বাচ্চাদেরকে কোচিং এর মধ্যেই ইনপুট করতেছে। এই ক্ষেত্রে তাদের মূল সাইকোলজিটা কি কাজ করে, মানে গার্ডিয়ানের সাইকোলজিটা কি কাজ করে, স্টুডেন্টের সাইকোলজিটা এক্ষেত্রে কি কাজ করে? সিয়াম কি মনে হয় যে এক্ষেত্রে মানুষজনকে হ্যাঁ, এখানে কলেজ কর্তৃপক্ষ অফিসিয়ালি জানাইতেছে যে কোচিং এর কোনো দরকার হইতেছে না, যেখানে কলেজ আমাকে বলতেছে সেখানে গার্ডিয়ানরা কেন কোচিং এর পিছনে ছুটতেছে? এটা হচ্ছে মানে সেক্ষেত্রে তাদের এখন সাইকোলজিটা কি কাজ করে গার্ডিয়ান? এটা ধরো দুইটা পার্সপেক্টিভ থেকে দেখা যেতে পারে। কলেজের পার্সপেক্টিভ থেকে যদি ফার্স্টে বলি, কলেজ তো তারা চায় যে স্টুডেন্ট যেটা পারে, যত তার বেসিক যেরকম কনসেপ্ট যেরকম সেভাবে সে পারবে পরীক্ষায়, তার আলাদা করে নতুন কিছু শিখে আসা লাগবে না, বা কোচিং এমন নতুন কিছু শিক্ষা দিতে পারবে না যেটা পরীক্ষায় অনেক হেল্প করবে। এসএসসি তে যদি সে ভালো করে পড়ে থাকে সে চান্স পাবে। আর এখন গার্ডিয়ান বা স্টুডেন্টরা যেটা ভাবে যে আমাদের তো একটা গাইডেন্স দরকার, মানে পরীক্ষাটা কোন সিস্টেমে হবে, কিভাবে হবে, কবে হবে, এবং প্রশ্ন প্যাটার্ন কি, আগের বছর কিভাবে আসছে, বড় ভাইরা কি কি মানে প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে, তারা কোনটা ভালো বুঝছে। এটার জন্য তারা মনে করে যে কোচিং করলে হয়তো বা আমাদের এক্সট্রা সুবিধা পাবো আমরা। আর এসএসসি পরে অনেক সময় ছুটির মধ্যে কিন্তু অনেকেরই পড়ার যে মোমেন্টামটা থাকে ওটা হারায় যায়। তারা এটাও একটা ফ্যাক্টর হিসেবে দেখে যে আমরা যদি কোচিং এ যাই তাহলে আমরা পড়ার ভিতরে থাকতে পারি। এই ধরো দুই পাশে দুই রকম সাইকোলজি এভাবে চলছে। এখন যদি কোনো স্টুডেন্ট মানে তার নিজস্ব এই মাইন্ডসেটটা থাকে যে সে এসএসসি পরেও পড়াশোনা চালায় যেতে পারবে, এবং যে যেগুলো পড়াটা পড়ছে যে সেটাই জাস্ট মানে সে রিভাইজ দিয়ে একটা নিজের ভিতরে রাখতে হবে, তাহলে তার আসলে কোচিং এর প্রয়োজন নেই। ওকে, আচ্ছা আমাদের কলেজের নটরডেম কলেজের ভর্তির আবেদনটা শুরু হচ্ছে 25শে মে, দিবাগত রাত 12টা 1 মিনিটে। দ্যাট মিনস আজ রাত 12টা 1 মিনিট থেকে হচ্ছে আবেদনটা শুরু হবে এবং শেষ হতে যাচ্ছে হচ্ছে 30শে মে বিকাল 5টা পর্যন্ত। তো এখানে আমি একটু অ্যাড করতে চাই যে যেহেতু অনেক মানুষ এখানে অ্যাপ্লাই করবে, তো এখানে একটা মানে তাদের ওয়েবসাইটে একটা জ্যামের ক্রিয়েট হতে পারে। মানে অ্যাপ্লাই করার সময় তখন দেখা যাচ্ছে যে ঠিকমতো লোড হচ্ছে না, তাদের ওয়েবসাইটটা ঠিকমতো রান করতেছে না। তো এরকম কিন্তু একটা সমস্যা প্রতিবারই হয়, স্টুডেন্টরা ফেস করে, আমরাও ফেস করছি। তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে তোমরা যারা অ্যাপ্লাই করবা, যাদের রিকোয়ারমেন্ট আছে কলেজের পক্ষ থেকে, সেই রিকোয়ারমেন্ট যাদের আছে তারা চেষ্টা করো যে আগের ভাগে অ্যাপ্লাই করার জন্য। সেটা হচ্ছে যে হতে পারে এমন টাইমে যখন কেউ অ্যাপ্লাই করতেছে না, যেমন খুব মাঝরাতে, সেটা হতে পারে দুপুরের দিকে যখন মানুষজন একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেয়। তো এই সমস্ত টাইমে যখন মানুষজন অনলাইন থাকে না, আমার সাজেশন হচ্ছে ওই ওই সমস্ত টাইম গুলোতেই তোমরা অ্যাপ্লাই করো, কারণ ওই টাইমে আসলে ওয়েবসাইট খুব একটা বিজি থাকে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাপ্লাইটা শেষ করো। অনেকে মনে করতে পারে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই, অনেক সময় আছে। বিষয়টা এরকম না, তোমার হচ্ছে যত আগে পারো অত আগেই শেষ করে ফেলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আবেদনের গেল, মানে আবেদন কখন থেকে শুরু হবে। আর আবেদনের জন্য এখানে বললো যে পরীক্ষার খরচ যাবত 400 টাকা বিকাশের মাধ্যমে তাদের পাঠাতে হবে, এবং কলেজের হেল্পলাইন নম্বর এখানে দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে তোমরা এই 1 2 3 4 5 পাঁচটা হেল্পলাইন নম্বর আছে, সেই হেল্পলাইন নম্বরে তোমরা যোগাযোগ করে তোমাদের যত কনফিউশন আছে কলেজের কর্তৃপক্ষদের কাছ থেকে তোমরা সেটা জানতে পারবে। এরপর আসবে ভর্তির ন্যূনতম যোগ্যতা। এখানে ন্যূনতম যোগ্যতা নিয়ে বিজ্ঞান বিভাগে বলা হয়েছে যে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জিপিএ 5 থাকতে হবে। উচ্চতর গণিত সহ, এটা আমরা দেখি প্রতিবারই যখন সার্কুলার দেয় তখন হচ্ছে তারা হায়ার ম্যাথটাকে একটু প্রাধান্য দেয়। হায়ার ম্যাথে A+ সহকারে আমার অল ওভার জিপিএ 5 লাগবে, নট নেসেসারি যে আমার সেখানে গোল্ডেন লাগবে। ঠিক আছে, অনেকের একটা প্রশ্ন থাকে যে গোল্ডেন A+ না থাকলে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। তুমি পারবা, কিন্তু তোমার হায়ার ম্যাথে অবশ্যই A+ থাকতে হবে। তো এই ক্ষেত্রে একটা বিষয় আমি সন্দীপনের কাছ থেকে জানতে চাইবো যে আমি হচ্ছে একটা জিনিস খুবই শুনে আসতেছি অনেকদিন আগে থেকে, যে নটরডেমের স্যাররা নাকি ম্যাথটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, অর্থাৎ ম্যাথ হায়ার ম্যাথকে তারা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি আগে রাখে। যদি আমার এরকম হয় যে ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমি একটা গড়পড়তা মার্ক নিলাম, কিন্তু ম্যাথে আমি খুব টপ নচ লেভেলের একটা মার্ক অ্যাচিভ করলাম, তো সেই ক্ষেত্রে তাদের একটা বড় রকমের প্রায়োরিটি লিস্টে কিন্তু আমি থাকবো যদি আমি ম্যাথে ভালো করতে পারি। এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্যি বলে মনে হয় তোর কাছে সন্দীপন?
সত্যি কথা বলতে গেলে মানে যদি হচ্ছে এটার পিছনে একটা কারণ আছে। অ্যাকচুয়ালি আমরা তো হচ্ছে গিয়ে পড়ে আসছি, তো আমরা দেখছি যে হচ্ছে গিয়ে আমাদের কুইজ যখন নেওয়া হতো, বিশেষ করে হচ্ছে গিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স, তখন আমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বুঝতাম চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে মানে এত চ্যালেঞ্জিং কেন লাগে। আসলে মানে হচ্ছে গিয়ে আমি শুনে আসছি, আমি যখন পড়তাম আর কি তখন থেকে, যে একদম হচ্ছে কি এনডিসি অ্যাডমিশনটাই হচ্ছে গিয়ে আমাদের এভাবে গাইড করে যাতে হচ্ছে কি আমরা ফার্দার গিয়ে যে ভালো ভার্সিটি গুলার অ্যাডমিশন টেস্ট, তারপরে হচ্ছে কি বুয়েটের অ্যাডমিশন টেস্ট, রুয়েট জুয়েট কুয়েট, আমরা যাতে এগুলোর সাথে হচ্ছে গিয়ে অনেক আগে থেকে হচ্ছে অভ্যস্ত হইতে পারি। সেই জন্য হচ্ছে কি অ্যাকচুয়ালি মানে এটা সত্যি যে একটা অংশে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বেশি জোর দেয়। অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে এটা একটা। আমি মনে করি হচ্ছে গিয়ে মানে ঠিক এই কারণেই হচ্ছে আমাদের যখনই এমবিসি হচ্ছে গিয়ে মানে সার্কুলার দেয়, তখন অবশ্যই লিখে দেয় যে হচ্ছে গিয়ে উচ্চতর গণিত সহ জিপিএ 5 থাকতে হবে। তো এখানে আমার বেশি কিছু বলার নেই। ওকে, তো আমরা চেষ্টা করবো যে যারা পরীক্ষা দিবা তাদের ম্যাথের উপর ফোকাসটা বেশি থাকা উচিত। ম্যাথে কোনোভাবে যাতে ভুল না হয় এবং অ্যাকুরেসি যাতে অ্যাকুরেসি সর্বোচ্চ লেভেলে মেনটেন করার ট্রাই করবা তোমরা। কারণ যদি এমসিকিউ প্রশ্ন হয় তাহলে অবশ্যই সেখানে তোমার রাফ করা কোনো জায়গা থাকবে না। প্রশ্নের মধ্যে তোমাকে রাফ করতে হবে। প্রশ্নে যতটুকু জায়গা থাকবে অতটুকু জায়গার মধ্যে তোমাদেরকে রাফ করে অ্যান্সারটা বসাইতে হবে। সো খুব বেশি জায়গা পাওয়া যাবে না, এজন্য এখন থেকেই প্র্যাকটিস করো যে তোমাদের যাতে অল্প জায়গার মধ্যে কতটা অ্যাকুরেসি মেনটেন করে তুমি এমসিকিউ গুলা সলভ করতে পারো বা শর্ট কোশ্চেন গুলো তুমি সলভ করতে পারো। আচ্ছা, একজন আমাদের প্রশ্ন করলো যে ঢাকার কিছু কলেজ সম্পর্কে কথা বলেন এবং কত মার্ক লাগবে। এমডি তানিমুল হক তুর, তুমি এই প্রশ্নটা করছো ঢাকার কিছু কলেজ সম্পর্কে কথা বলার জন্য। ঢাকার বেশ কিছু ভালো কলেজ আছে। এক্ষেত্রে আমার সন্দীপন ভালো বলতে পারবে, যেহেতু ঢাকায় পড়াশোনা করছে। ঢাকার কয়েকটা ভালো কলেজের নাম বলতো সন্দীপন। তো ঢাকা মানে শ্রেষ্ঠ যে কলেজগুলো আছে আর কি, মানে যেগুলো হচ্ছে মার্কেট বেসিসে হচ্ছে কি নেয়, তার মধ্যে বলার অপেক্ষা রাখে না। যেগুলো ক্যান্টনমেন্ট সেক্টরের দিকে পড়ে, যেমন হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট, তারপরে রাজুক উত্তরা, দেন হচ্ছে গিয়ে বিএসএস নূর মোহাম্মদ, বিএসএস মুন্সি আব্দুল রউফ, তারপরে হচ্ছে গিয়ে ঢাকা কলেজ, তারপরে ঢাকা সিটি কলেজ হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের বুয়েট কলেজ তো আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, এই আর কি। আর মেয়েদের জন্য হচ্ছে গিয়ে ভিকারুন্নেসা অথবা হচ্ছে গিয়ে সিদ্ধেশ্বরী গার্লস, আর এরকমই আর কি। আচ্ছা, এখানে ভিকারুন্নেসার নাম যেহেতু আসছেই, আমাদের নটরডেম কলেজের পাশাপাশি কিন্তু হলিক্রস কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। তো হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদেরও কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে সেম, তাদেরও জিপিএ 5 থাকতে হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে যে নটরডেম কলেজ হচ্ছে হায়ার ম্যাথ সহকারে A+ থাকবে, অর্থাৎ হায়ার ম্যাথ A+ থাকতে হবে, প্লাস তোমাকে অল ওভার A+ থাকতে হবে। আর হলিক্রস হচ্ছে হায়ার ম্যাথ এবং বায়োলজিতে, মানে ওরা হচ্ছে একটা বায়োলজিটাকে এখানে প্রাধান্য দেয়, যে বায়োলজি এবং হায়ার ম্যাথে উভয় সাবজেক্টে আমার A+ থাকতে হবে এবং সাথে আমার অল ওভার জিপিএ 5 থাকলে এখানে হবে। বাকি হচ্ছে মানবিক বিভাগে জিপিএ 3 থেকে 5, এটা হচ্ছে হলিক্রস কলেজে। আর ব্যবসা শিক্ষা হচ্ছে জিপিএ 4 থেকে 5 পর্যন্ত। আর অন্যদিকে নটরডেম কলেজে জিপিএ 3 থেকে, মানবিক বিভাগে জিপিএ 3 থাকলে হবে ন্যূনতম, আর ব্যবসা শিক্ষা হচ্ছে জিপিএ 4 থাকলে হবে, এটা হচ্ছে ন্যূনতম। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা মিডিয়ামের ছাত্ররা ইংলিশ মিডিয়ামে এটা অ্যাপ্লাই করতে পারবে না, মানে ইংলিশ ভার্সনে অ্যাপ্লাই করতে পারবে না, এটা ওরা বলেই দেয়। আমাদের আরেকজন প্রশ্ন করলো ফাহিম আব্দুল্লাহ, এনডিসি ক্যান্ডিডেট আনুমানিক কত হতে পারে। ভাই এটাও বলা হয়েছে, এনডিসি ক্যান্ডিডেট এরকম ভাবে স্পেসিফিক্যালি বলা যায় না কত হতে পারে। তো আনুমানিক ধারণা করা যায় যে বিজ্ঞান বিভাগ থেকে 25-30 হাজারের মতো ধারণা, আমার ধারণা। প্লাস সিয়াম এবং সন্দীপনের ক্ষেত্রে একমত হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। এটা আসলে স্পেসিফিক ওইতে কোনো নাম্বার বলা যায় না যে কত মানুষজন এখানে পরীক্ষা দিবে, ঠিক আছে। কিন্তু কতজন মানুষ চান্স পাবে সেটা কিন্তু তোমরা দেখতে পাইতেছো, যে বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন থেকে 1810 জন
শিক্ষার্থী চান্স পাবে, ইংলিশ ভার্সন থেকে 310 জন, মানবিক বিভাগ থেকে 410 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 760 জন নটরডেম কলেজে একেবারে চূড়ান্ত পর্যায়ে ভর্তির সুযোগটা পাবে। এক্ষেত্রে আচ্ছা, অনেকের হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে তোমার কাছে। আমি তোমার কাছ থেকে এবং সিয়ামের কাছ থেকে, দুজনের কাছ থেকে হচ্ছে কি মানে এটা জানতে চাই। আমার হচ্ছে কি কয়েকদিন আগে তো আমার এই ছোট ভাই আর কি, তো ও হচ্ছে গিয়ে এসএসসি তোমার রেজাল্ট দিছে, এন্ড এসএসসি রেজাল্ট তো জানোই এটা অনেকটা ফেটের উপর ডিপেন্ড করে, যে হচ্ছে কি এরকম আমি একটা সাবজেক্টের উপর ড্যাম শিওর যে আমি এখানে হচ্ছে কি ভালো রেজাল্ট করবোই, দেখা গেছে যে ওটাতেই এ প্লাস ছুটে গেছে। এটা কিন্তু হয় নর্মাল, আমরা অনেকেই হচ্ছে কি এটা দেখছি, এক্সপিরিয়েন্স করছি। তো সে ছোট ভাইয়ের হয়েছে কি, সে ফিজিক্স খুব ভালো মতো পরীক্ষা দিচ্ছে এবং ফিজিক্সে সে তো ভোর, কিন্তু তার ফিজিক্সে হচ্ছে কি 1 মার্কসের জন্য এ প্লাস আসেনি, যদিও সে হচ্ছে চ্যালেঞ্জ করছে। এখন কথা হচ্ছে যে আমাদের তো হচ্ছে গিয়ে এনডিসি সার্কুলারে লেখা আছে যে হায়ার ম্যাথ সহ জিপিএ 5 থাকা লাগবে। এখন সে যদি হচ্ছে গিয়ে মানে ফিজিক্সে তার এ প্লাস নাই কিন্তু জিপিএ 5 আছে, নরমাল জিপিএ 5 আছে, সে কি অ্যাপ্লাই করতে পারবে? সিয়াম বলবা? যে কোনো বলো, হ্যাঁ, তুমি আগে বলো। আচ্ছা, এই প্রশ্নটা অনেকের মনে থাকতে পারে যে ভাই আমি সামান্য 1 মার্কের জন্য 2 মার্কের জন্য আমি প্লাস ফিজিক্সে প্লাস পাই নাই, অথবা কেমিস্ট্রিতে প্লাস পাই নাই, অথবা বায়োলজিতে প্লাস পাই নাই, অথবা জেনারেল ম্যাথও আমি প্লাস পাই নাই সাপোজ, বাট আমার ওভারঅল জিপিএ 5 আছে এবং সাথে হায়ার ম্যাথ আছে। তো এখানে দেখাটা জরুরি যে প্রথমত আমার জিপিএ 5 আছে কিনা কলেজের রিকোয়ারমেন্ট অনুসারে, যে আমার জিপিএ 5 আছে, হ্যাঁ আছে, আমার হায়ার ম্যাথ প্লাস আছে, হ্যাঁ আছে, দ্যাট মিনস ওকে ফাইন, তার মানে আমি এখানে কলেজে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। আমি অন্যগুলোতে এ প্লাস মিস করতে পারি, সমস্যা নাই, কিন্তু আমার হায়ার ম্যাথে এবং ওভারঅল জিপিএ 5টা থাকা এখানে জরুরি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এবং আমার মনে হয় সিএমও এই ক্ষেত্রে একমত হবে, আশা করি। হ্যাঁ, এভাবেই আর কি। আসলে সার্কুলারে যেটা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে তোমার জিপিএ 5টা ওভারঅল থাকা লাগবে এবং হায়ার ম্যাথে জিপিএ 5 থাকা লাগবে। তাই মানে এখন যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট বা পার্টিকুলার সাবজেক্টে মিস হয়ে যায় তাও সমস্যা নেই, ওভারঅল যদি তোমার জিপিএ 5 থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে আমরা আহ, লিখিত পরীক্ষার বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। যে বিজ্ঞান বিভাগে 3টা কলেজের ক্ষেত্রে আমি যদি একটু নটরডেম কলেজ থেকে শুরু করি, বিজ্ঞান বিভাগ হচ্ছে বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। এখানে কিন্তু জেনারেল ম্যাথ সম্পর্কে কোনো কথা উল্লেখ নাই। বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, দ্যাট মিনস নটরডেম কলেজে জেনারেল ম্যাথ থেকে কোনো প্রশ্ন আসবে না যদি আমরা সার্কুলারে দেখি সেটা। বাট আমি যদি একটু সেন্ট জোসেফের ক্ষেত্রে যাই, সেন্ট জোসেফে হচ্ছে আমার বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জীববিজ্ঞান। সেন্ট জোসেফও কোনো জেনারেল ম্যাথের উপরে প্রশ্ন করবেন না ওদের সার্কুলার অনুযায়ী, এটা আমি বুঝতেছি যা। আর হলি ক্রসের ক্ষেত্রে যদি একটু দেখি, হলি ক্রসের ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি। তার মানে 3টা কলেজ থেকে আমি দেখলাম যে জেনারেল ম্যাথের উপরে কোনো প্রশ্ন হচ্ছে না। দ্যাট মিনস তারা হায়ার ম্যাথ কে এখানে রাখছে এবং জেনারেল ম্যাথকে তারা এখান থেকে আউট অফ করে দিল। তো এইখানে জেনারেল ম্যাথকে আউট করে দেওয়ার কারণ যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু আসলে হায়ার ম্যাথের মধ্যে পড়ে যায়। সেট ফাংশন আছে হায়ার ম্যাথের মধ্যে, তারপরে আর কি কি আছে, ত্রিগোনোমেট্রি আছে হায়ার ম্যাথের মধ্যে। তো এই ধরনের কিছু চ্যাপ্টার গুলো যেহেতু হায়ার ম্যাথও আছে, জেনারেল ম্যাথও আছে, সো আমার মনে হয় যে তারা এটা একটা গুড ডিসিশন তাদের পক্ষ থেকে, যে একই টাইপের 2 সাবজেক্ট আসলে রাখা ঠিক হবে না। সো এই জন্য তারা জেনারেল ম্যাথকে বাদ দিয়ে হায়ার ম্যাথকে এখানে রাখলো। আচ্ছা, এবার যদি একটু প্রস্তুতি নিয়ে একটু বলতে চাই, যে ফিজিক্স ধাপে ধাপে একটু আসি, ফিজিক্সের প্রস্তুতি কিরকম হতে পারে সিয়ামের কাছ থেকে একটু জানতে চাইবো। যে কলেজ ভর্তিতে আদৌ কি ওইরকম হাই লেভেলের ম্যাথ প্র্যাকটিস করা লাগে ফিজিক্সের ক্ষেত্রে, যেটা মানুষজন দেখলাম যে কোচিং এ করা থাকে, বিভিন্ন কোচিং এ, বা ছেলেপেলেরাও খুব বেশি এক্সাইটেড থাকে যে তারা কলেজ লেভেলের ম্যাথ সলভ করবে। এটা স্বাভাবিক, যে যেহেতু তারা একটা প্রথমবার কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছে, সো এটা তাদের মাইন্ডসেটে থাকতেই পারে যে কঠিন প্রশ্ন সলভ করতেই হবে। তো এই ক্ষেত্রে তুমি কি বলবা যে ফিজিক্সের ক্ষেত্রে তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি কিরকম হইতে পারে?
এখন একদম প্রথমেই আমরা যখন কোচিং নিয়ে আলোচনা করলাম তখন মানে বলা হয়েছিল যে কোচিং এ আসলে এমন এমন কিছু অঙ্ক হয়তো বা করাবে যেগুলো দেখে মনে হতে পারে যেগুলো তো আমি পারি না, এগুলো অনেক হায়ার লেভেলের, এগুলো আসলে কি করব, তাই কোচিং এ যাওয়া লাগবে। কিন্তু আসলে আসে মেইনলি বই থেকেই। এখন বইয়ের এমন এমন জায়গা থেকেও আসতে পারে যেখানে তুমি কখনো হয়তো বা এর আগে পড়ো নাই, যেমন বইয়ের কাজের অঙ্ক অথবা বইয়ের অনুশীলনীর অঙ্ক, যেগুলো আসলে এসএসসি তে আমাদের লাগে না, আমরা বোর্ডের অঙ্ক করি, আমরা কনসেপ্টটা বুঝি, তাতেই হয়ে যায়। এরকম অনেক খুঁটিনাটি বিষয় আসতে পারে যেগুলো আমরা আসলে আগে ওভারলুক করে চলে গেছি। কিন্তু এমন কিছু আসবে না যেটা তোমার এসএসসি বেসিকে নাই, তার থেকে অনেক কনসেপ্ট হাই এবং আমাদের ইন্টারে হয়তো বা পড়া লাগবে এরকম কোনো। তো এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা দিবে না। এগুলা কোচিং এ করালেও মানে টেনশন নেওয়ার কিছু নাই। এগুলা এগুলার দিকে ফোকাস না করে যেগুলো আসলে পারো সেগুলো যাতে ভুল না হয়, সেগুলো যাতে বইয়ের থেকে যেগুলো আসবে সেগুলো যাতে মিস না হয়ে যায়, সেদিকে আসলে ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক অন্য যে কোনো সাবজেক্টে সেগুলো খেয়াল রাখা বেশি জরুরি। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যেহেতু যারা এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 24 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে তাদের হচ্ছে বিগত বছরে যে আমাদের শর্ট সিলেবাসের পরীক্ষাটা হয়েছিল এখন তাদের ফুল সিলেবাসের পরীক্ষাটা হয়। সো কলেজ কর্তৃপক্ষ এখানে সম্পূর্ণ তাদের বোর্ড পরীক্ষা যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের ভিত্তিতে তাদের ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে বলে তারা জানিয়েছে। আমরা যাব হচ্ছে কেমিস্ট্রি, যেটা তো বললো সিয়ামের মানে কথার মধ্যে সব চলে আসছে যে বেসিকটা এখানে ঠিক রাখতে হবে। বেসিকটা ঠিক রাখলে আসলে আমার এখানে চান্সটা হয়ে যাবে। আরেকটা বিষয় আমি এখানে জানতে চাই যে মানে যারা পরীক্ষা দিতে আসে ম্যাক্সিমাম কিন্তু আসলে চান্স পাওয়ার মতোই, বাট প্রতি বছর আমি এরকম দেখি, মানে আমি এরকম কয়েকজনকে দেখছি যে খুব ট্যালেন্টেড মানে হচ্ছে একেবারে আল্ট্রা লেভেলের ট্যালেন্টেড, কিন্তু তাদের চান্স হয় নাই। সো এই ক্ষেত্রে অনেকে বলে যে নর্থডেম কলেজ নাকি সব মেধাবীদের নেয় না, মানে বাছাই করে কিছু একটু কম মেধাবী যারা আছে ওদেরও কিন্তু নেয়। এটা 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 একটা বাস্তবসম্মত কথা যে মানে সব সব যে মেধাবীকে নিবে বিষয়টা এরকম না। তারা হচ্ছে আগে এরকম ছিল যে চেষ্টা করে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা বা জেলা থেকে নেওয়ার জন্য। তো যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসবা তাদের ক্ষেত্রে এখানে একটা বড় অ্যাডভান্টেজ হইতে পারে যে তোমরা আসলে ঢাকার অনেক ছেলেপেলেদের চাইতে তোমরা এখানে চান্স পাওয়ার দৌড়ে আগা যাবে ইনশাল্লাহ। তো মানে বিষয়টা হচ্ছে এরকম যে যদি আমরা একটু আগে এখন যে ভর্তির প্রসিডিউরটা কিরকম, আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমাকে একটা অটোমেটিক অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেই অ্যাডমিট কার্ডে ডেট অনুযায়ী বা সেই অ্যাডমিট কার্ডের নিয়ম অনুযায়ী আমাকে হচ্ছে পরীক্ষা হলে ঢুকতে হবে। এক্ষেত্রে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ক্যালকুলেটর যদি নিতেই হয়, সেন্ট জোসেফ কলেজ নাকি বলে দিছে যে নন প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর তারা ইউজ করতে পারবে না। এবং আমরা যারা পরীক্ষা দেই একবার মানে গতবার বা তার আগের বার বা প্রতিবারই মনে হয় এরকমটা হয় যে যখন ছেলেপেলে লাইন ধরে ঢুকে পরীক্ষার হলে তখন হচ্ছে তারা মাইকিং করে দেয় যে তারা ক্যালকুলেটর নিতে পারবে না বা নিলেও কোন ধরনের ক্যালকুলেটর তারা নিবে। এটা একটা বড় প্রশ্ন কিন্তু থাকে। তো সিয়াম এর ক্ষেত্রে কি বলবা যে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা বা কখন এটা আমাকে ইউজ করতে হবে বা কোন ধরনের ক্যালকুলেটর আমাকে ইউজ করতে হবে? আচ্ছা, প্রথমত আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে আমাদের সময় ক্যালকুলেটর ব্যবহার করতে দিয়েছিল, কিন্তু তখনও লাইনে দাঁড়ানো অবস্থায় অনেকের মাঝে কনফিউশন ছিল যে দিবে কি দিবে না, এবং সেখানেই অনেক রাস্তার পাশে বিক্রি ছোট ক্যালকুলেটর যেগুলা মানে হিসাবে ক্যালকুলেটর যেগুলা নন মানে আমাদের একাডেমিক ক্যালকুলেটর না যেগুলো সেগুলা বিক্রি হচ্ছিল এবং সেগুলো অনেকে কিনছে। কিন্তু শেষমেশ আমাদের আসলে আসল ক্যালকুলেটর যেটা এসএসসি তে পরীক্ষা দিয়েছি সেটা ব্যবহার করতে দিছে। এখন যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না দেয়, মানে গেটে ঢোকার সময় যদি তোমার কাছ থেকে ক্যালকুলেটরটা বলে যে রেখে আসো, তার মানে এটা তোমার মানে টেনশন নেওয়ার কিছু নাই, তার মানে অবশ্যই এমন অঙ্কই দিছে যেটা করতে তোমার ক্যালকুলেটরের প্রয়োজন পড়বে না। এমন জাস্ট সাধারণ যোগ বিয়োগ করতে পারে তাই এরকম অঙ্কই তোমার পরীক্ষায় পড়ছে, তাই ক্যালকুলেটর ব্যবহার করতে দিচ্ছে না। আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে যাই তাই তো কোনো সমস্যাই নেই। তাই আমার পরামর্শ থাকবে যে নিজস্ব ক্যালকুলেটরটা নিয়ে যাওয়া, এখন পরীক্ষার যদি দেয় তার উপর হ্যাঁ, ডিপেন্ড করছে। এটা এখানে আমিও ওর সাথে একমত হব যে ক্যালকুলেটর যা থাকবে তুমি নিয়ে যাও। সাধারণত হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর আমরা ইউজ করি না, এটা আমরা ইভেন ইউনিভার্সিটিতে ওঠার পরও কিন্তু করি না। আমরা নর্মাল যে ইএক্স ক্যালকুলেটর বলো বা ইএস প্লাস বলো, এটা হচ্ছে ইএস আর এটা হচ্ছে ইএস প্লাস আর হচ্ছে 991 ইএক্স যেটা। সো ইএক্স যেটা সেটাও তুমি চাইলে ইউজ করতে পারো, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ
আমাদের সময় আমাদের সময় কিন্তু মাইকিং এ বলছে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, মানে নন প্রোগ্রামেবল। কিন্তু তারপরে কিন্তু আমরা নিয়ে ওইটা ভিতরে ঢুকছিলাম, কারণ আমরা জানি যে এটা প্রোগ্রামেবল না। অনেকে কিন্তু ভয়ে মানে নার্ভাস হয়ে হচ্ছে তারা ক্যালকুলেটরটা তাদের গার্ডিয়ানের কাছে দেয়, এবং দিয়ে নর্মাল যেটা বললো হিসাবে ক্যালকুলেটর, যেটা বিভিন্ন মুদির দোকানে যেটা ইউজ করা হয়, ওই ধরনের ক্যালকুলেটর নিয়ে কিন্তু তারা পরীক্ষা দিতে গেছে। তো এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণই নাই যে আমাদের আসলে এক্সপেল করবে কিনা বা কি। তুমি সাইন্টিফিক যে ক্যালকুলেটর আছে, নর্মাল যে সাইন্টিফিক ক্যালকুলেটর, সেটা নিয়ে তুমি পরীক্ষা দিতে যাও। সেটা 100 ms হোক, সেটা 991 ms হোক, বা ইএস হোক বা ইএস প্লাস হোক, কোনোটাতে কোনো সমস্যা হবে না, কারণ সবগুলো আছে এখানে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এবং সেখানে তোমরা যেটা হয় যে এক্সাম হলের মধ্যে একটা ভীতি কাজ করে যারা পরীক্ষা দিতে যাবা। তো আমার মনে হয় যে যখন পরীক্ষা দিতে যায় ছেলেপেলে, তখন তাদের সাথে কোনো গার্ডিয়ান ঢুকতে পারে না। এবং সেখানে আম, বড় ভাইরা থাকে, স্কাউটে যারা আছে তারা বড় ভাই থাকে, তার তোমার রুম নাম্বার কত, কয়তলাতে তোমার সিট পড়ছে, কোন বিল্ডিং এ সিট পড়ছে, তারা হচ্ছে এখানে দেখায় দিবে তোমাদের সার্বক্ষণিক সাহায্য করার জন্য। তোমাদের ক্যাম্পাসের মধ্যে সেখানে সিনিয়র ভাইরা থাকবে, এবং তুমি তোমার অ্যাডমিট কার্ডে যেই হলের রুম নাম্বার, সেই রুম নাম্বার দেখে তুমি তোমার হলে যাবা, এবং গিয়ে নিরিবিলি তুমি বসে পরীক্ষা দিবা। এখানে একটা বিষয় হচ্ছে দেখা দেখি করা, যে বিষয়টা আমরা চাই না যে কেউ দেখা দেখি করুক, বাট কলেজে আমি শুনছি সাইলেন্ট এক্সপেল নামক একটা মানে এক্সপেল হয়। সিয়াম কি শুনছো কিনা এরকম সাইলেন্ট এক্সপেল নামে, যে হ্যাঁ, সারা সাইলেন্ট কিছু এক্সপেল বলবে না তোমার এক্সপেল? হয়। এটা ধরো তুমি কিরকম হয়, এটা কেন হয়? ধরো তো তুমি আহ পরীক্ষার হলে এমন কিছু করতেছো যেটা স্যারের পছন্দ না, তাই স্যাররা প্রথমে তোমাকে সাইলেন্ট এক্সপেল করবে না, হয়তো বা তোমাকে প্রথমবার ওয়ার্নিং দিবে যে তুমি দেখাদেখি করো না অথবা পাশের দিকে তাকায়ও না। এরপরে হয়তো বা তোমাকে আর কিছু দেখতে পাবে না, কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে পরীক্ষা ভালো দিছো কিন্তু তোমার রেজাল্ট আসলো না। তুমি তখন বুঝবা না আসলে কি হলো, আসলে সেখানে সাইলেন্ট এক্সপেল হয়েছে, যে তুমি একবার ওয়ার্নিং দেওয়ার পরেও তুমি দেখাদেখি চালিয়ে গেছো। তো এইসব ক্ষেত্রে স্যাররা তোমার রোল নাম্বারটা জাস্ট ছোট করে একটু লিখে রাখে এবং পরে সেটা সাইলেন্ট এক্সপেল হিসেবে গণ্য করা হয়। ওকে। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখন দেখি যে স্যারদের মাইন্ডসেটটা কিরকম। অনেকে খুব রাগী স্যার থাকতে পারে, বা খুব ইয়াং স্যার থাকতে পারে, একটু বয়স্ক স্যার থাকতে পারে। প্রত্যেকের মাইন্ডসেট এক এক রকম থাকে, তো তার মাইন্ডে কিরকম কি প্ল্যান থাকে এটা আসলে আমরা বলতে পারবো না। হয়তো বা কারো যদি এরকম কোনো হয় যে এক্সপেল করার চিন্তা ভাবনা, তাহলে মনে করো উনি আস্তে করে তোমার পাশ দিয়ে হেঁটে যাবে, তোমার রোল নাম্বারটা সে দেখবে, বাস তুমি ওখানে এক্সপেল, যদি এরকম কারো ইচ্ছা থাকে কোনো টিচারের। বাকিটা হচ্ছে যে পরীক্ষার যে প্রশ্নগুলো নিয়ে যদি একটা আলোচনা করি, যে প্রশ্ন আমার মনে হয় যে অতিরিক্ত সহজ হয়েছিল গতবার বা তার আগের বার। আর অতিরিক্ত সহজে পরীক্ষা মানে অতিরিক্ত সহজ প্রশ্নের পরীক্ষা নেওয়াটা আসলে স্যারদের জন্য অনেকটা সুবিধা হয় ছেলেবেলে ছাড়াই করতে। কি বলে এটা, সিয়াম? হ্যাঁ, সহজ প্রশ্ন বেশি হলেই যে সহজ প্রশ্নের ছেলেবেলে। পরীক্ষা খুব ভালো হবে এরকম আসলে না, সহজ প্রশ্ন অনেক ভুল বেশি হয়ে যায়। আর যেহেতু সবার জন্যই সহজ হয়েছে, তাই একটু ভুল হলেই সেখানে মানে অনেক পিছিয়ে পড়ার বা অনেক ছাত্রের পিছিয়ে তোমার রেজাল্টে আসলে অনেক তারতম্য দেখা যায় যদি অল্প একটু ভুল সেই সহজ প্রশ্ন। এখন প্রশ্নের ক্যাটাগরি যাই হোক, মানে তোমার তো তোমার সর্বোচ্চ দিতেই হবে। এবং পরীক্ষার হলে অনেকের প্যানিক করে, প্রেসারে, অতিরিক্ত প্রেসারে তারা প্যানিক করে যে আসলে প্রশ্ন পাওয়ার পরে তুমি যেগুলো পারো সেগুলো আগে ক্লিয়ার ভাবে লেখা, এবং যেগুলো পারো না সেগুলো স্কিপ করা, সেগুলো সময় নষ্ট না করা। কারণ সব সময় কম্পিটিটিভ এক্সাম গুলোতে সময় কম থাকে, সময় একটা ব্যারিয়ার। তাই সময় দিকে খেয়াল রেখে তুমি যেগুলো তোমার আয়ত্তে আছে সেগুলো আগে ভালোভাবে করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো প্রশ্ন যদি কঠিনও হয় ওইটা সবার জন্য কঠিন হবে, আর যদি প্রশ্ন সহজ হয় তাহলে সবার জন্য সহজ হবে। তো সহজ প্রশ্নের চেষ্টা করা যে আমার অ্যাকুরেসি মেনটেন করে একেবারে সর্বোচ্চ অ্যাকুরেসি মেনটেন করে যাতে আমি অ্যান্সারটা করতে পারি। আর একজন প্রশ্ন করলো যে অ্যাপ্লাই তাড়াতাড়ি করা বেটার নাকি শেষের দিকে। এটা একটু আগে বলা হয়েছে যে অ্যাপ্লাই তুমি যত তাড়াতাড়ি করা সম্ভব, এবং এমন টাইম অ্যাপ্লাই করো যাতে তোমার নেটওয়ার্কে অতটা জ্যাম না থাকে। লাইক যখন তোমার মানুষজন ঘুমায় পড়ছে বা বেশিরভাগ মানুষজন অ্যাপ্লাই করতেছে না, ওই রকম টাইমটাতে তুমি অ্যাপ্লাই করো। সেটা হতে পারে রাত 12টার পরে, 1টা 2টার দিকে, বা হইতে পারে সেটা দুপুরের দিকে যখন মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। বাট তুমি এই সন্ধ্যার পরে এটা করার
মানে করতে পারো, বাট না করাই বেটার, কারণ ওই টাইমটাতে আসলে মানুষজন বেশি পরিমাণে অ্যাপ্লাই করে। তুমি চাইলে সকালবেলা ভোরে অ্যাপ্লাই করতে পারো 6টা বা 7টার দিকে, যখন মানুষজন ঘুমাইতে থাকে। তো এরকম কিছু স্পেসিফিক টাইম স্লট আছে, যে টাইম স্লটে তুমি আসলে অ্যাপ্লাইটা করতে পারো। বাট আমি বলবো, এবং সিয়ামও এক্ষেত্রে একমত হবে, যে যত তাড়াতাড়ি সম্ভব, আজকে 25 তারিখে অ্যাপ্লাই শুরু, তো তোমরা 25 তারিখে হচ্ছে তো অ্যাপ্লাইটা অ্যাপ্লাইয়ের শেষ বিষয়ে করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব। অনেক সময় অ্যাপ্লাইয়ে হ্যাঁ, অনেকের ভিতরে থাকে যে আমরা কিছু বন্ধুরা মিলে যদি একই সময় অ্যাপ্লাই করি হয়তো আমাদের সিট পাশাপাশি পড়বে, কিন্তু আসলে এরকম কিছু ঘটে না। না, সবকিছুই মানে এমনও হবে না যে তুমি সকালের দিকে অ্যাপ্লাই করছো, যে তুমি ভাবতেছো সকালে শিফটে পরীক্ষা দিব তাই আগে আগে অ্যাপ্লাই করলাম, সকালের দিকে অ্যাপ্লাই করলাম, এরকম কিছু হবে না। কারণ অ্যাপ্লাই করার পর সবগুলো একসাথে নেওয়ার পর একটা লটারি সিস্টেম অথবা একটা র্যান্ডমলি তোমার শিফট জেনারেট করা হবে। তাই আর অ্যাপ্লাই যত আগে আগে করবা তত ভালো, কারণ লাস্টের দিকে সার্ভার জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই যত তাড়াতাড়ি করবে তুমি সেফার এই। হ্যাঁ, হ্যাঁ, আর হচ্ছে পরীক্ষা যদি তোমার ভালো নাও হয়, তারপর এখানে আশা মানে হারানো যাবে না, নিরাশ হওয়া যাবে না। এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমি নিজে। কারণ আমাদের হচ্ছে, আমার স্পষ্ট মনে আছে যে হায়ার ম্যাথের চ্যাপ্টার 5-এর, মেবি চ্যাপ্টার 5, আমার যতদূর মনে পড়ে, ওখানে কয়েকটা মানে ইকুয়েশন সলভিং এর ম্যাথ ছিল, এক্স ওয়াই এর মান বের করা বা শুধু এক্স এর মান বের করা। তো এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসছিল, এবং আমি খুবই মানে আপসেট হয়ে গেছিলাম এই জন্য, যেহেতু আমার কাছে প্রশ্নের মধ্যে জায়গা নাই, খুব ছোট ছোট জায়গা আমাকে অ্যান্সার করতে হইতেছে। সো ভুল হওয়ার একটা বড় সড় একটা চান্স আছে সেখানে। যেহেতু এক কথা উত্তর, আমাকে বলছে যে এটার উত্তর কত। সো আমাকে তো আর প্রশ্নের ধরন তো আর ছোট না, প্রশ্ন তো একটা এন্টার ম্যাথ। বাট আমাকে দিছে এক কথা উত্তর করুন, দ্যাট মিনস আমাকে প্রশ্ন বা আর নিচে উত্তরটা এখানে অ্যান্সার করতে হবে। So আমি পরীক্ষা দিয়ে তো মোটামুটি পুরা লেভেলে শেষ, যে এটা আমি কি করলাম, কারণ ম্যাথ এখানে ভুল হইতে পারে। আমি আমার যে বেস্ট ফ্রেন্ড আছে, ওকে বললাম যে ভাই ম্যাথ আমার খুবই খারাপ হয়েছে, ম্যাথ নিয়ে এত আশা ভরসা, যে ছেলেবেলে মানে বড় ভাইরা বলতেছে যে ম্যাথে বেশি গুরুত্ব দাও, ম্যাথে বেশি গুরুত্ব দাও, ম্যাথে যদি ভালো মার্ক পাই, বাকিগুলো একটু কম মার্ক পাইলেও সমস্যা নেই, তারা গ্র্যান্ট করবে। তো আমি পুরা লেভেলের এখানে ডিপ্রেশনে চলে গেছি। তো বিষয়টা হচ্ছে এরকম, যে ডিপ্রেসড হওয়া যাবে না, কারণ তোমার কাছে মনে হইতেছে তুমি খারাপ দিছো, বাট এমন হইতে পারে যে তোমার আশেপাশে যারা আছে, তারা কোথাও একটা সিলি মিস্টেক করছে, কিন্তু তারা সেটা টের পায় নাই। তারা তো মনে করবে যে না, আমি খুব ভালো পরীক্ষা দিয়ে বের হয়েছি, বাট তাদের কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে। এইটার একটা এক্সাম্পল হচ্ছে আমার সামনে আসছে, যে আমি যখন পরীক্ষা দিয়ে বের হই, মানুষের মুখে শুনি যে 60-এর মধ্যে সে 57 পাবে, 58 পাবে। এটা শোনার পর এটা স্বাভাবিক যে তুমি পরীক্ষা খারাপ দিয়ে বের হয়েছো, তুমি 60-এর মধ্যে আশা করতেছো 40 পাবা, 42 পাবা, কিন্তু তোমার আরেকজন ফ্রেন্ড বলতেছে না, আমি 56-57 পাবো। তাদের গার্ডিয়ানরা খুব খুশি যে না, আমার ছেলে খুব ভালো পরীক্ষা দিছে। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো যে রেজাল্ট দিল, দেখলাম যে মানে যে বলছে যে 57 পাবে বা 58 পাবে, সে আমার পরিচিত জনই বলছে। পরে খোঁজ নিয়ে দেখলাম যে তারা আসলে সেখানে হয় নাই। এবার ইভেন এটা গতবারও যারা পরীক্ষা দিছে তাদের ক্ষেত্রে এটা আমি দেখছি, আমার কয়েকজন স্টুডেন্ট ছিল পরীক্ষা দিছে, তারা বের হয়ে বলতেছে যে এত এত পাবে, কিন্তু আফসোস যে তাদের সেখানে চান্স হয় নাই। সো বের হওয়ার পর এটা কখনোই বলবো না যে, জাস্ট বলো যে হ্যাঁ পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু 60-এর মধ্যে আমি এত পাবো। এতে যেটা হয় যে মানুষের একটা নজর লাগা একটা বিষয় থাকে, যে অনেকে যে খুবই কনফিডেন্ট থাকে যে আমি এত চান্স আমার শিওর হয়ে যাবে। সেটা কখনো বলবা না, এটা হচ্ছে আমি নিজে আর কি পার্সোনালি বিলিভ করি যে এটা যতটা সম্ভব, তুমি পরীক্ষা দিচ্ছে, ভালো হয়েছে খারাপ হয়েছে বাস শেষ আলহামদুলিল্লাহ, এখন তুমি বের হয়ে আসো, রেজাল্ট দেওয়ার অবধি তুমি এটা ওয়েট করো। আচ্ছা, আমরা আর কয়েকটা প্রশ্ন নিব এখানে। একজন আমাদের প্রশ্ন করলো যে, তাজবিদ ভাইয়া, এক্সামের রেজাল্ট কতদিন পর দেয়, ভাইবা কতদিন পর হয়? আচ্ছা, এখানে আছে যেটা আমাদের সার্কুলারে এবার যেটা দেওয়া আছে, যে ভাইবার কথা সরাসরি উল্লেখ নাই। তো যেহেতু সরাসরি উল্লেখ নেই, আমরা এই লাইভের শুরুতে বলছি যে আমাদের ভাইবাটা এমনও হতে পারে যে রিটেন যখন শেষ তখনই ভাইবাটা হয়ে গেল, এমনও হতে পারে, কারণ এটা আগেও হয়েছে। আমরা হচ্ছে 21 ব্যাচ, 20 ব্যাচেও কিন্তু 20 ব্যাচ অব্দি কিন্তু এই সিস্টেমে হয়ে আসছে, যে যেদিন পরীক্ষা ওই দিনই ভাইবা, ওই দিনই তোমার পুরা এক্সামের যে প্রসেস সেটা শেষ। বাট আমাদের ব্যাচ থেকে আসলে এটা শুরু হয় যে আমরা রিটেন পরীক্ষা দিব, সেখান থেকে কিছু ছেলেপেলে নিয়ে ভাইভাতে নিবে, তারপর সেখান থেকে তারা চূড়ান্ত পর্যায়ে তারা সিলেক্ট করবে। যেহেতু এটা এখানে বলা নাই, এখানে বলছে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং
লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে প্রবেশপত্র পাওয়া যাবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ এবং কলেজ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। তার মানে এখানে আমরা বুঝতেছি কোনো প্রকার ভাইবার কথা উল্লেখ নাই। তবে আমরা আশা রাখতেছি যাতে ভাইবাটা হয়, তার নাহলে এটা খুব বড় মানে সিলেকশন প্রসেস নিয়ে একটা প্রশ্ন তুলবে ছেলেবেলে। সো ভাইবা হচ্ছে এখানে হওয়ার চান্স নাই। আর যেটা বললো যে কতদিন পর রেজাল্ট দেয়, আনুমানিক সিএম এর কি মনে হয় যে কতদিন পর রেজাল্ট দিতে পারে ভর্তি পরীক্ষা? 2-3 দিন থেকে শুরু করে 1 সপ্তাহের ভেতরেই দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, এটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। যদি মনে করো যে এমসিকিউ পরীক্ষা হয় তাহলে খুব তাড়াতাড়ি দিবে, কারণ এমসিকিউটা আসলে ওএমআর সিস্টেমে এটা দেখা হয়, এটা খুব একটা সময় লাগে না। আর যদি রিটেন হয় তাহলে আনুমানিক বলা যায় যে 7 থেকে 10 দিন, ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন, এর বেশি লাগার কথা না। আচ্ছা, আমরা আরো কিছু প্রশ্ন নিব এখানে। রাফায়েত রাফায়েত রিসাল প্রশ্ন হচ্ছে, হাউ মাচ ইজ নিডেড ফর সাম রিনিউয়েবল কলেজ ইন ঢাকা? এটার প্রশ্ন একটু দাও সিয়াম। মানে হয়তোবা সে জিজ্ঞেস করতেছে যে কত মার্ক লাগতে পারে ভালো ঢাকার ভালো কলেজগুলোতে। আমি যতটুকু বুঝলাম, আসলে এটা তো মার্ক এখন কলেজ তো এটা নিজস্বভাবে সেট করে দেয় না। এখন যেই বোর্ডে যতটুকু মার্ক ওঠে, মার্কের রেঞ্জ যেরকম হয় তার উপর ডিপেন্ড করে মার্ক হয়। তো এখন ভালো কলেজগুলোয় আসলে আমি যেহেতু ঢাকায় কোনো কলেজে অ্যাপ্লাই করছিলাম না, তাই আমার আসলে কতটা মার্ক লাগে এটা আইডিয়া তেমন একটা নাই। তাও এবার তো যতটুকু ঢাকা বোর্ডে দেখা যাচ্ছে যে মার্ক মোটামুটি ভালো উঠছে। তাহলে এখন কোন কলেজের প্রশ্ন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে কোন কলেজ কত মার্ক। তোমার কি মনে হয়? আচ্ছা, আমি আমি এখানে যেহেতু ঢাকার কয়েকটা কলেজে অ্যাপ্লাই করছিলাম, তো আমি এখানে বলি যে মার্কের যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমার কলেজ ডিপেন্ড করে তোমার কোন কলেজে তুমি অ্যাপ্লাই করবে। তোমার যদি ঢাকা কলেজের দিকে প্যাশন থাকে, তোমার সেখানে মার্ক থাকতে হবে প্রায় 1230 থেকে 1240। এটা আমার ধারণা, কারণ এর কম বেশি হতে পারে, মানে মোটামুটি 1200 প্লাস হলে আমার পরামর্শ তুমি ঢাকা কলেজে তুমি ফার্স্ট চয়েসে রাখো। কেন রাখবা? আমি এখানে কয়েকটা লজিক দিব। সেটা হচ্ছে যে সরকারি কলেজ, ঢাকা কলেজ অনেকে বলে যে সরকারি মানে কলেজে পড়াশোনা হয় না, সিস্টেম ঠিক নাই, নিয়মানুবর্তিতা নাই, ডিসিপ্লিন নাই, কোনো ম্যানেজমেন্টের ঠিক নাই। বাট আমার দেখা মতে ঢাকা কলেজ হচ্ছে এমন কলেজ যে সরকারি হয়েও সেখানে ডিসিপ্লিন যথেষ্ট আছে, সেখানে স্যাররাও যথেষ্ট পরিমাণে ছাত্রদের প্রতি আন্তরিক থাকে, এবং আমার দেখা মতে তারা হচ্ছে নটরডেম কলেজকে ফলো করে তারা সাপ্তাহিক কুইজেরও সিস্টেম করা শুরু করছে ইদানিং কালে, আমরা যেটা দেখতে পাইতেছি। এবং তাদের ড্রেস আপ, মানে কলেজের যে ড্রেস আপ, এটাও নটরডেম কলেজের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ। তাদের যে ব্যাগের সিস্টেমটা, তাদের ব্যাগের যে ডিজাইনটা। তো আমার মনে হয় তোমার যদি 1200 প্লাস মার্ক থাকে রাফায়েত, তাহলে তোমার হচ্ছে যে এখানে ঢাকা কলেজে চান্স, মানে চান্স হবে কি হবে না সেটা আমরা বলবো না, বাট তোমার আসলে সেখানে 1 নম্বরে রাখা উচিত। তারপর হচ্ছে তুমি একে একে তোমার রাজুক আছে, আদমজি ক্যান্টনমেন্ট আছে, মানে যেটা আমাদের যে সন্দীপন বললো শুরুতে। তো সন্দীপন যেটা বলছিল যে ক্যান্টনমেন্ট লাইক যেসব কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে প্রায়োরিটি দেওয়া উচিত ঢাকার মধ্যে এগুলোতে, এবং সেগুলোর ক্ষেত্রে মনে হয় ভালোই মার্ক লাগে। তুমি যদি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দেখো, সেখানে শিফট ওয়াইজ একটা মার্কেট ডিফারেন্স হয়, যে সকালের শিফট বা বিকালের শিফটে কিরকম থাকে। সো আমার মনে হয় যে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ যদি তুমি চয়েসে রাখো, সেক্ষেত্রে তোমার 1180-র আশেপাশে একটা মার্ক রাখা লাগবে। এবং রাজুকেও সেম, রাজুকে 1180-90। আর হচ্ছে আর কি আছে, আদমজিতেও সেম, মানে মোটামুটি 1200 কাছাকাছি। এই নাম্বারগুলো যে বলতেছি যে এই নাম্বারগুলো কিন্তু কোনটাই ফিক্স না। যেহেতু সিয়াম বললো যে এবার ঢাকা বোর্ডে অনেক বেশি মার্ক উঠছে, সো এটা এমনও হইতে পারে যে রাজুকে 1180 না আছে, 1190-1200 চাইতে পারে। মানে তারা তো চাইবে না, তারা তো চাইবে যে আমরা টপ জিপিএ 5 যারা আছে তাদেরকে নিব। এখন তোমার দেখতে হবে যে ঢাকা বোর্ডে জিপিএ 5 কতজন পাইছে এবং তাদের মার্কিংটা কিরকম। তারা যদি বেশিরভাগ যদি 1200 পায় এক গড়া, তাহলে এটা তো তোমার কমন সেন্স বলে কি যে আমাদের টপ যে কজন নেওয়ার কথা তারা ওই কলেজগুলা সেই কজনকে তারা নিয়ে আসবে। তো তখন আমাদের চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে। সেটা আসলে বলা যাচ্ছে না যে ফিক্স ওয়েতে যে কত মার্ক লাগবে ঢাকার কলেজ গুলাতে। ঠিক আছে, তবে আমার পরামর্শ হচ্ছে তুমি এই কলেজের বা যেসব কলেজে তুমি অ্যাপ্লাই করবা সেসব কলেজ সম্পর্কে একটু ঘাটাঘাটি করো। তাদের এইচএসসি রেজাল্ট কিরকম, তাদের অ্যাডমিনিস্ট্রেশন
পলিসি কি কি বা তাদের একাডেমিক কার্যক্রমগুলো কিরকম হয়, তাদের অ্যাডমিশন রেজাল্ট কিরকম, এবং যদি কোনো সিনিয়র ভাই থাকে ওই ওই সমস্ত কলেজে সেই সমস্ত সিনিয়র ভাইদের সাথে একটু যোগাযোগ করার ট্রাই করো। এই সমস্ত কিছু বিবেচনা করে তোমার যদি মনে হয় যে না তুমি এই কলেজে অ্যাপ্লাই করবা বা এই কলেজে অ্যাপ্লাই করার জন্য তুমি অ্যাপ্লাই করতে প্রস্তুত, তাহলে তুমি সব কলেজে অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমার হচ্ছে মার্কের দিকটা দেখার কোনো দরকার নাই আমি মনে করি, কারণ তুমি হচ্ছে যে সর্বনিম্ন 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা এবং সর্বোচ্চ 10টা কলেজে অ্যাপ্লাই করতে পারবা। সো তোমার হচ্ছে যে টপ, তুমি হচ্ছে তোমার প্রায়োরিটি অনুসারে সেগুলোকে সাজাবা। এরপর হচ্ছে নেওয়ার ডিসিশন হচ্ছে ওই কলেজ কর্তৃপক্ষের। সো তাদের যদি ওই মার্কের মধ্যে নিতে পারে তারা নিবে, আর যদি না পারে তাহলে মনে করো তাদের সেকেন্ড চয়েস লিস্ট একটা দিবে। সো আমার মনে হয় যে তোমাদের যারা এরকম মার্ক নিয়ে দুশ্চিন্তা আছে, তোমরা আসলে মার্ক নিয়ে দুশ্চিন্তা থাকবা না। তোমরা তোমাদের কলেজ নিয়ে একটু ঘাটাঘাটি করো, এরপর তোমাদের প্রায়োরিটি অনুসারে সেগুলোকে সাজাও এবং সেগুলোকে অ্যাপ্লাই করো। ধন্যবাদ রাফায়েত, আশা করি তোমার উত্তরটা পেয়েছো। এখানে আমরা আরেকটা প্রশ্ন এখানে নিতে চাইতেছি, সেটা হচ্ছে যে তাসবিদ ভাইয়া বললা যে ভাইয়া ভাইবার জন্য কি প্রিপারেশন নিতে হবে, কেমন প্রশ্ন করে। সিয়াম বলো ভাইবার জন্য কি নিবে কিনা। আচ্ছা, ভাইবার জন্য প্রিপারেশন মেইনলি মানে ভাইবার তোমার সিচুয়েশনটাকে তোমার হ্যান্ডেল করা শিখতে হবে। এমন কিছু না, প্রশ্ন জেনারেল নলেজ থেকেও করতে পারে, অথবা তোমার একাডেমিক থেকেও করতে পারে, অথবা রিসেন্ট কিছু সাধারণ জ্ঞান থেকেও করতে পারে। আহ, যেমন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমাকে প্রায় 10টা মতো প্রশ্ন করছিল, তার মধ্যে আমি 5টা মতো সঠিক উত্তর দিতে পারছিলাম, আর 5টা পারিনি। আবার আমার আর এক বন্ধু যে দিছিল সে একটাও পারেনি, কিন্তু তারও চান্স হয়েছে, আমারও চান্স হয়েছে। আবার একজন প্রত্যেকটা ভাইবার অ্যান্সারই পারছে, কিন্তু তার চান্স হয় না। তাই মূলত আমার যেটা মনে হয় এখানে তারা দেখে যে তোমার বসার ভঙ্গিটা কিরকম, তুমি পোশাক আশাক কি একদমই খুবই অফেন্সিভ পোশাক পরছো কিনা এরকম কিছু, অথবা তোমার কথা বলার ধরন কিরকম, তুমি কি স্যারদের সাথে স্যারদের রেসপেক্ট করে কথা বলতেছো নাকি তোমার কোনো যায় আসে না এরকম একটা ভাব, হয়তোবা অথবা তোমার জাস্ট না পারলে তুমি কিরকম অ্যাটিটিউড দেখাচ্ছ, তুমি কি জাস্ট সরি বলতেছো নাকি ভুল টুল বলার চেষ্টা করতেছো একটা প্রশ্নকে ঘুরাই পেঁচাই এরকম কিছু। জাস্ট মানে ভাইবাতে তোমার জাস্ট তুমি যতটুকু পারো ততটুকু বলবা, যেটা পারবা না সেটা জাস্ট পোলাইটলি বলবা যে সরি আমি এটা পারি না, এরকম বা আমার জানা নেই। তাই আর প্রিপারেশন কেমন কোশ্চেন আস্ক করে, আস্ক কোশ্চেন যে কোনো দিক থেকে হতে পারে, তুমি বা জাস্ট সিচুয়েশনটা হ্যান্ডেল করবা, এটাই হলো আমার বলি। আচ্ছা সন্দীপন, মানে তোর ভাইবার এক্সপিরিয়েন্সটা বলতো। এখানে অনেকে ভাইবার নিয়ে খুবই কনফিউজড যে ভাইভাতে কি কি প্রশ্ন আসতে পারে, তারা কি প্রিপারেশন নিবে কিনা। আসলে সত্যি কথা বলতে গেলে মানে আমার পার্সপেক্টিভে আমার কাছে মনে হচ্ছে লিখিতটাই ইজি, ভাইভাটা হচ্ছে সবচেয়ে টাফ। তো ভাইবার জন্য মনে আছে যে হচ্ছে মানে সবাই গিয়ে দেখছিলাম যে সবাই হচ্ছে গিয়ে গার্জিয়ানরা যারা আছে এন্ড হচ্ছে গিয়ে যারা হচ্ছে এমডিসি নিয়ে আগে থেকে অনেক বেশি কনসিয়াস, তারা দেখতাম যে হচ্ছে গিয়ে সবাই ড্রেস কোড নিয়ে হচ্ছে গিয়ে বেশি টেনশনে ছিল। দেন হচ্ছে গিয়ে ওই সেই দেখা দেখি হচ্ছে গিয়ে মানে সেরকম ড্রেস কোড ম্যানেজ করা। দেন হচ্ছে গিয়ে যত হচ্ছে গিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট আছে ছোট থেকে হচ্ছে গিয়ে এই পর্যন্ত সেগুলো নিয়ে যাওয়া। দেন হচ্ছে গিয়ে আমাদের যা শিখাই দেওয়া হয়েছে যে তারা হচ্ছে কেমন স্ট্যাটিক্যাল কোশ্চেন করে, যে জেনারেল নলেজের পাশাপাশিও তারা হচ্ছে গিয়ে এরকম মানে ট্রিকি কোশ্চেন করে যে কেন হচ্ছে গিয়ে আমাকে এমডিসি নিবি, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কিছু বদভ্যাস হয়ে যার কারণে তোমার এমডিসিতে আসা উচিত না, মানে এরকম কিছু হচ্ছে গিয়ে স্টানিং কোশ্চেন করে, যার কারণে হচ্ছে দেখা যায় যে মানে আমাদের নর্মাল যে হচ্ছে গিয়ে কনফিডেন্স সেটা দেখা যায় যে আগে থেকে একটু বেশি ডাউন ছিল। বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালো ছিল। আমি যখন হচ্ছে গিয়ে মানে গেলাম আর কি, আমার হচ্ছে গিয়ে রুম নাম্বার পড়ছিল টিম ভবনের 5 তলায়। তো ওই রুমটায় পড়ছিল। তো আমার হচ্ছে গিয়ে এক এক করে যখন নাম্বার আসলো, তো আমি গেলাম প্রথমে হচ্ছে গিয়ে নক করে মানে আমার অ্যাকর্ডিং টু মাই রিলিজিয়ন মানে গ্রিটিংস দিলাম। দেন হচ্ছে গিয়ে স্যার বললো, দেন হচ্ছে গিয়ে সিট গ্রহণ করে দেন হচ্ছে স্যারটা যা যা কোশ্চেন করে সেই কোশ্চেনের হচ্ছে গিয়ে মানে টু দা পয়েন্ট অ্যান্সার দেওয়ার ট্রাই করছে। না দিতে পারলেও ওখানে একটা খারাপ বিষয় কি, যে তুমি যখন হচ্ছে কি কোনো কোশ্চেনের অ্যান্সার দিবা না, তো তখন স্যাররা হচ্ছে কি তোমার মানে রেসপন্স টাইমিং আর রেসপন্স দুইটা একই সাথে হচ্ছে কি নোট করতো।
তো যখন হচ্ছে কোনো কিছু হচ্ছে মনে পড়তেছে না, একটা কোশ্চেনে বেশিক্ষণ টাইম নষ্ট করে স্যারদেরকে বিব্রত করাটা, মানে এটা হচ্ছে একটা, মানে তোমার জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো যখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আমি মোর দেন 5 সেকেন্ড কোনো অ্যান্সার বলতে পারতেছি না, তখন হচ্ছে কি মানে জাস্ট পোলাইটলি একটু প্রেজেন্ট করতেছি যে আমার মনে পড়তেছে না, দেন স্যারকে বলতেছি স্যার সরি আমার হচ্ছে এই মুহূর্তে মনে পড়তেছে না। মানে কোশ্চেনটা হচ্ছে অ্যান্সারটা এরকম আর কি, যে আমি যদি ডিরেক্ট বলি নেগেটিভ অ্যান্সারটি হচ্ছে কি আমি এটা বলতে পারতেছি না এখন, তাহলে এটা হচ্ছে কি স্যারদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে সেই স্টুডেন্টের প্রতি। তো মানে এরকম একটু ট্রিক করে হচ্ছে কি স্যাররা ট্রিক করে কোশ্চেন করে, আমরা ট্রিক করে অ্যান্সার দিই এই। তো এখন তো হচ্ছে কি দেখা গেল যে মৌখিক যে ব্যাপারটা, মৌখিক পরীক্ষার ব্যাপারটা হচ্ছে কি এখন পুরোটাই সাইলেন্ট, আমি হচ্ছে কি কোথাও দেখলাম না। ইভেন আমি হলি প্রসিডটাতে হচ্ছে কি মৌখিক পরীক্ষার কথা হচ্ছে কি কোথাও পাইনি, এটা মনে হয় শুধু সেন্ট জোসেফ। হ্যাঁ, সেন্ট জোসেফে শুধুমাত্র তো যারা হচ্ছে মৌখিক কি সেন্ট পরীক্ষাটা হয়। জোসেফের পরীক্ষা দিবে, হ্যাঁ সেন্ট জোসেফে হচ্ছে কি আমি পরীক্ষা দিয়েছিলাম, সেন্ট জোসেফের মৌখিক পরীক্ষাটার এক্সপিরিয়েন্স আমার খুব বাজে ছিল। এমনিটা তাও মোটামুটি ছিল, যেহেতু মৌখিক পরীক্ষার কথা আসছে, তো যেখানে হচ্ছে কি আসলে মৌখিকটা কাজে লাগবে বা যারা হচ্ছে কি সেন্ট জোসেফে দিবে, তো সেই জন্য হচ্ছে কি এটা একটু শেয়ার করি। হ্যাঁ বল। সেন্ট জোসেফে হচ্ছে লিখিত পরীক্ষার সাথে সাথে মানে তার 25 থেকে 30 মিনিটের মধ্যে ভাইভাটাও নিয়ে নিয়েছিল আমাদের। তো ভাইভার জন্য হচ্ছে গিয়ে মানে আমি একদম প্রিপেয়ার ছিলাম না, আমি এমডিসি পরীক্ষা দিয়েছি, আমি ভাবছি যে সেন্ট জোসেফের সেম কাজ করবে। মানে যেদিন আমরা লিখিত পরীক্ষা দিলাম, যেভাবে দিলাম সব হচ্ছে গিয়ে সেভাবেই ওরা মানে কন্ডাক্ট করবে, এন্ড দেন হচ্ছে গিয়ে ভাইভাটা হচ্ছে সেভাবেই নিবে। সো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বললাম প্রথমে, যে রিটেন পরীক্ষায় আমার অ্যাপিয়ারেন্স ডাজন্ট ম্যাটার। সো আমার মনে আছে ওদিন হচ্ছে গিয়ে আমার হ্যাঁ ওদিন আমি সকালবেলা হচ্ছে গিয়ে জাস্ট আমি কোন রকম একটা গেঞ্জি আর জিন্স পরে সকালবেলা হচ্ছে গিয়ে বাজারে গেছিলাম, রেজিট আমি বাজারে গেছিলাম। দেন বাজার থেকে এসে জাস্ট আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আমি ওই অবস্থাতে হচ্ছে কি রিটার্ন পরীক্ষা দিতে চলে গেছি সেন্ট জোসেফে। তো সেন্ট জোসেফে গিয়ে মানে লিখিত পরীক্ষার আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, কারণ ওখানে হচ্ছে গিয়ে এনবিসির মতো না হচ্ছে তোমার এমসিকিউ আর এক কথায় প্রকাশ ছিল, অনলি ছিল হচ্ছে গিয়ে 4 লাইনের গ্যাপ। প্রতিটা গ্যাপে হচ্ছে গিয়ে আমার কিছু বলছিল যে যেমন ম্যাথের একটা কোশ্চেন ছিল, বলছে এটা প্রমাণ করো, প্রমাণ টাইপস, বা হচ্ছে গিয়ে বলছে যে অমুক গল্পটা কোন লেখকের হচ্ছে গিয়ে লিখিত, বা হচ্ছে গিয়ে বিশের বাসী, সিন্ধু হিন্দু, চক্রবাক, এগুলা কি ধরনের হচ্ছে গিয়ে লেখনী কাজী নজরুল ইসলামের। তো হঠাৎ করে তখন হচ্ছে গিয়ে এসব মনে পড়তেছিল না, তো এই লিখিত পরীক্ষা থেকে মানে আমি সাডেনলি আপসেটই হয়ে গেছি। দেন যখন হচ্ছে গিয়ে পরীক্ষা থেকে বের হবো, তখন হচ্ছে গিয়ে আরেকটা নাইটমেয়ার সামনে আসলো, সেটা হলো যে আমাদেরকে বলতেছে যে এখনই হচ্ছে গিয়ে ভাইবা হবে। এটা শোনার পরে তো আরো বেশি মন খারাপ হয়ে গেছে, কারণ আমি হচ্ছে গিয়ে যে পোশাক দিয়ে সকালবেলা হচ্ছে আমি মার্কেটে গেছি, মানে হচ্ছে গিয়ে দিনে যা যা জিনিস লাগে আমি হচ্ছে গিয়ে আমাকে মানে মোটামুটি দেখতে কাজের ছেলেই লাগতেছি, ওই অ্যাপিয়ারেন্স হচ্ছে আমি ভাবতেছি ওই অবস্থাতে আমি হচ্ছে গিয়ে ভাইবা পরীক্ষার জন্য ঢুকছিলাম। হ্যাঁ আমার মনে আছে একটা কোন রকমের হলুদ গেঞ্জি, একদম হচ্ছে গিয়ে এটা পা পর্যন্ত চলে গেছে, গেঞ্জি না পাঞ্জাবি আমি জানি না, আর হচ্ছে গিয়ে জিন্সের প্যান্ট ছিল। তো ওখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে ইংলিশে যে স্ট্যাটিক কোশ্চেন গুলো করে এইগুলো পড়ছিল ওইখানে গিয়ে, তো এইগুলো ভালো মতো অ্যান্সার করতে পারছিলাম। যেমন যে সকালবেলা হচ্ছে কি তোমার ঘুম থেকে ওঠার মানে ইয়ে জিনিসটা কেমন, তখন হচ্ছে কি ভালো ছিল, তখন সকালবেলা খুব সকালে উঠে যেতে পারতাম। এখন যেমন হচ্ছে গিয়ে সকালে 10টা 11টার আগে ঘুম লাগে না, কিন্তু তখন হচ্ছে গিয়ে ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যেতাম। তো এগুলা, তারপরে হচ্ছে গিয়ে মানে কোনো ব্যাড হ্যাবিট আছে কিনা, লাইক হচ্ছে গিয়ে স্মোকিং অর সামথিং এলস, বা হচ্ছে গিয়ে এরকম জিজ্ঞেস করছিল যে এই কোশ্চেনে পড়ছিল যে তোমার যদি মনে করো এনবিসি আর জোসেফ দুটাই হয়ে যায়, তাহলে তুমি হচ্ছে গিয়ে কাকে প্রায়োরিটি দিবা। তো মানে টিচারও জানি যে আমি কি অ্যান্সার দিব, আমিও জানি, বাট তার সাথে হচ্ছে কি বললাম যে যেহেতু জোসেফে আসছি, জোসেফের সম্মানার্থে জোসেফের কথা বলছি। তো এই আর কি মৌখিক পরীক্ষা সম্পর্কে হচ্ছে গিয়ে এখন একেবারে বিস্তারিত আমাদের বললো এখানে সন্দীপন, যে আমাদের এখানে এক এক ভাই প্রশ্ন করলো যে ফাহিম আব্দুল্লাহ, সেন্ট জোসেফে কি আবার এক্সামের দিনেই ভাইবা হবে নাকি পরের দিন? ভাইরা আমাদের শীতন্য ভাইয়া বলে দিছে যে ওদের সময় বা আমাদের সময় হচ্ছে যেদিন পরীক্ষা হয়েছে ওই দিনই সারপ্রাইজিংলি তারা বলে দিছে যে তারা
ওই দিনই ভাইবাটা নিবে। তো এর পরবর্তী সময়ও এরকম আশা করি হয়েছে যে যেদিন পরীক্ষা ওই দিনই ভাইবা, তাই না সন্দীপন? হ্যাঁ, তো যেদিন পরীক্ষা ওই দিনই ভাইবা হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে তোমরা হচ্ছে যাবা পরীক্ষার হলে, যে যাতে ওই দিন ভাইবা হলে তোমরা সরাসরি যেই একটা ডিসেন্ট ওয়েতে বা একটা মার্জিত পোশাকে তোমরা ভাইবাটা ফেস করতে পারো, সেরকম একটা প্রস্তুতি নিয়ে সেরকম একটা মাইন্ডসেট নিয়ে তোমরা ইনশাল্লাহ সেদিন যাবা সেন্ট জোসেফের পরীক্ষা দিতে। অর্থাৎ আমি আরেকজন সেন্ট হচ্ছে জোসেফের জন্য বলবো যে আমি আমার ব্যাচে পরীক্ষা দেওয়ার পরে তারপরে হচ্ছে কি তেমন আমি খবর রাখিনি, কিন্তু আমি বলবো যে সেন্ট জোসেফের ক্ষেত্রে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। মানে এখানে তুমি হচ্ছে কি রিটেন পরীক্ষাতেই মানে একটা ভদ্র মার্জিত হচ্ছে কি যেভাবে হচ্ছে গিয়ে তুমি এমবিসির ভাইবার জন্য বা হচ্ছে কি একটা প্রপার ভাইবার জন্য হচ্ছে কি তুমি যেভাবে যাবা, বোর্ড ইন্টারভিউর জন্য মানুষ যেভাবে যায় চাকরি ইন্টারভিউর জন্য, মানে সুন্দর মতো হচ্ছে গিয়ে ড্রেস কোড মেনটেন করে সেভাবে হচ্ছে গিয়ে যাওয়ার চেষ্টা করো। কারণ কি বাই চান্স হচ্ছে গিয়ে যদি বলে, কারণ এখানে হচ্ছে গিয়ে কোথাও আমি পেলাম না শিলদের মধ্যে যে বলছে যে একই দিনে হচ্ছে ভাইবা হবে বা কিছু, এটা তারা সাডেনলিও বলতে পারে বা হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা শেষে বললো যে কালকে বা পরশু দিন হবে, তোমাদের হচ্ছে গিয়ে রেজাল্ট বের হবে লিখিত, তারপরে হইতে পারে। এখন আমি জানি না, বাট সাথে সাথে হওয়ার সম্ভাবনাটাই বেশি, এটাই। তো এ হচ্ছে সেন্ট জোসেফের ভাইবার ব্যাপারটা। নটরডেম কলেজে বা হলিক্রস কলেজে ভাইবার ব্যাপারে কিছু বললো না ওরা। So আমরা ভাইবার একটা প্রিপারেশন নিব। আমি হচ্ছে আমার যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে নটরডেম কলেজে ভাইবা যদি হয়ও, এখানে একজন প্রশ্ন করছিল আমার, হারাই গেছে হয়তো বা প্রশ্নটা। প্রিপারেশন ভাইবার জন্য প্রিপারেশন কিরকম নিবে আর কি, কিরকম প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আমি বলবো যে ভাইয়া তোমার সাথে তারা হচ্ছে জাস্ট গল্প করবে, আড্ডা দিবে, কোনো প্রশ্ন তোমার যে পারতেই হবে এরকম না। বিশেষ করে আমার একটা প্রশ্ন খুব মানে সরি আমার একটা প্রশ্ন খুব মনে পড়তেছে। আমি যখন ভাইভাতে যাই তখন আমাকে আসলে প্রশ্ন করা হয় যে নটরডেম কলেজ কত সালে যাত্রা শুরু করে। এইটা কিন্তু আসলে আমার পারার কথা ছিল না। লাকিলি আমি হচ্ছে ওইখান দিয়ে গেট থেকে ঢোকার সময় গেটের পাশে হচ্ছে লেখা ছিল যে স্ট্যাবলিশড ইন 1949 মেবি। তো ওইটা আমি দেখে গেছিলাম, তো তখন আমার ইনস্ট্যান্টলি মাথায় ছিল বিধা আমি এটার অ্যান্সারটা করতে পারছি। এবং যদি বলি যে ভাইবার অল ওভার প্রশ্নগুলা কিরকম হয়, অনেকটা বেসিক টাইপের হয়। তোমার সাথে তারা একটু গল্প করবে, যেমন তোমার বাসা কোথায়, মানে আমাকে যেটা বলছিল তোমার বাসা কোথায়, স্যার অমুক জেলাতে, তা অমুক জেলাটা কোন বিভাগের মধ্যে পড়ছে, ঢাকা বিভাগের মধ্যে পড়ছে। তারপর আমাকে প্রশ্ন করে যে ঢাকা বিভাগে তাহলে কয়টা জেলা আছে এরকম। তো এটা আমি পারিনি, কারণ আমার আসলে ওরকম মনে হচ্ছিল না যে কয়টা জেলা আছে ঢাকা বিভাগে। তো আমি বলছি সরি স্যার, এটা আমার আসলে এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো পরে আমাকে বললো যে সর্ব উত্তরের জেলা কোনটা, মানে আমার হচ্ছে লিটারালি এরকম অবস্থা, আমি ওইটাও ভুলে গেছি যে সর্ব উত্তরের মানে উত্তরের জেলা কোনটা। তো আমি এরা স্যারকে বললাম যে স্যার সরি, এটা আমার এই মুহূর্তে আসলে মাথায় আসতেছে না। তো এরপরে বললো যে কেন পড়তে চাও, তোমার আসলে ঢাকায় কোনো আত্মীয় স্বজন আছে কিনা। যদি বললাম যে হ্যাঁ আমার তোমার কাকা থাকে এখানে। পরে বললো যে তোমার আসলে যদি চান্স পাও তাহলে থাকবা কই, এখানে কি হোস্টেলে থাকবা নাকি কাকার বাসায় থাকবা। তো বললাম যে হোস্টেলে থাকতে পারি, আবার কাকার বাসায় থাকতে পারি। তো এটা হচ্ছে তোমাকে ওর সাথে জাস্ট একটু গল্প করবে স্যাররা। তোমার হচ্ছে এখানে দুইজন স্যার থাকবে বা একজন স্যার একজন ম্যাডাম বা দুজন শিক্ষক থাকবে। একজন প্রশ্ন করবে, বাকি একজন হচ্ছে তোমাকে তোমার অ্যাটিটিউড গুলো একটু দেখবে, তোমার আচার আচরণ, তোমার বেশভূষা, তোমার চুলের স্টাইল কিরকম, এটা একটু খুব খেয়াল রাখবা যে তোমার চুল যাতে একেবারে ছোট করে যাও। আমি একেবারে আর্মি কাটিং দিয়ে মানে গেছিলাম সেদিন। কোনো ধরনের রিস্ক নেই যে চুল বড় থাকলে থাকলে কি নাকি হয়ে যাবে। সো চুলটা সম্ভব যতটা সম্ভব তিন মানে যে দুইটা ভর্তি পরীক্ষা আছে সেন্ট জোসেফ আর হচ্ছে নর্ডেমে, চুলটা ছোট করে যা ট্রাই করবে, আর যতটা ডিসেন্ট ওয়েতে যাইতে পারো। আমি একটা এখানে ফুল হচ্ছে শার্ট। একটু অ্যাড করতে চাই, হ্যাঁ বল। মানে যে কথাটা হচ্ছে কি তুমি বললাম মিশর, যে চুল কেটে হচ্ছে গিয়ে ভদ্রভাবে মার্জিত করে যাওয়া, তারপর বেশি দাড়ি হচ্ছে গিয়ে না রাখা। তো এটা কি মানে হচ্ছে গিয়ে খেয়াল রাখবা, মানে এটা করলে ভালো যে তোমার হচ্ছে কি পরীক্ষা তুমি ধরে রাখো যে 31 তারিখ নাহলে 1 তারিখ হবে। তো ট্রাই করবা কি যে হচ্ছে গিয়ে পরীক্ষার 5 থেকে 7 দিন আগে হচ্ছে কি তুমি চুল কেটে ছোট করছো বা হচ্ছে গিয়ে দাড়িগুলোকে হচ্ছে কেটে তুমি সাইজ করছো অর্থাৎ ট্রিম করছো, যাতে তোমার পরীক্ষার আগের দিন বা তার
মানে 2-1 দিন আগে যদি তুমি করো, তাহলে টিচাররা দেখে বুঝবে যে তুমি হচ্ছে গিয়ে পরীক্ষার প্রিপারেশনের তাগিদে যাতে একটা ভালো ইমপ্রেশন হয়, সেই জন্য তুমি হচ্ছে কি স্ট্যান্ডলি কেটে আসছো, এটা যাতে বোঝা না যায়। 5-7 দিন আগে কাটলে কি হবে যে মানে টিচাররা হচ্ছে কি মিনিমাম হলেও ধরতে পারবে না যে এটা নর্মালি তুমি আগে কাটছো, এটা ততদিনে হচ্ছে গিয়ে মানে একটা ডিসেন্ট তোমার স্টাইলে থাকবে। তো এইটাই আর কি, একটু এটা মাথায় রাখলে বেটার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যারা ধর্মীয় কারণে দাড়ি রাখতে চাও, তারা এইটা মনে করার কোনো কারণ নাই যে তোমার দাড়ি কাটতে হবে, এরকম কিছুই না। ওরা বলে যে তুমি স্টাইলিশ ওয়েতে দাড়ি রাখতে পারবে না, এটা ওরা বলে। বাট তুমি যদি ধর্মীয় কোনো কারণে দাড়ি রাখো, তাহলে হচ্ছে তোমার এক্ষেত্রে কোনো বাধা নাই। এক্ষেত্রে তুমি তোমার ধর্মীয় দাড়ির কারণে কোনো ধরনের সমস্যায় পড়বে না। সেটা হোক তোমার ভাইবা, হোক তোমার হচ্ছে যে কোনো রিটেন পরীক্ষা বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমার দাড়ির জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। বাট তুমি যদি স্টাইলিশ করে দাঁড়িয়ে রাখো, তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে। ইভেন কলেজে যখন ভর্তি হয় ছেলেবেলে, তখন কিন্তু স্যাররা বা কলেজ কর্তৃপক্ষ এটাই বলে যে দাড়ি বড় করা যাবে না। সেটা বলে হচ্ছে ওই সেন্সে যে যাতে তুমি স্টাইলিশ হতে দাঁড়িয়ে রাখো, বা তাও রাখে অনেকে। কিন্তু তুমি যদি ধর্মীয় কারণে দাঁড়িয়ে রাখো, আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যে বড় বড় দাড়ি পাঞ্জাবি পরা, তারা কিন্তু কলেজ থেকে পাশ করে চলে গেছে। তো ধর্মীয় কারণে কোনো দাঁড়িয়ে রাখলে তোমার আসলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। তো সিএম, আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম পয়েন্টই এখানে আলোচনা করছি। কোনো পয়েন্ট কি এখানে মিস গেছে, এরকম এরকম কিছু? অ্যাপ্লাই থেকে শুরু করে প্রস্তুতি এবং পরীক্ষা কিভাবে দিবে, ভাইবা কিভাবে দিবে, সব টপিকই মোটামুটি আলোচনা করা হয়েছে। এখন যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোনো প্রশ্ন নিয়ে, তাহলে তারা করতে পারে। আর এই তো ওভারঅল একটা মানে পড়ালেখার পরিবেশ থেকে পড়ালেখা কন্টিনিউ করার মাধ্যমে পরীক্ষায় যাবে তারা, এবং টেনশন ফ্রি ভাবে পরীক্ষা দিবে, এটাই কাম্য। আর তেমন টেনশন নেওয়ারও কিছু নাই। আর যদি ভাগ্যবশত কারণ না হয়, দুর্ভাগ্যবশত, তাও তার এত হতাশ হওয়ার কিছু নাই। কারণ অ্যাডমিশন টেস্টে যখন পরে আবার তার বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দেওয়া লাগবে, সেখানেও আমরা দেখতে পারি যে আমাদের অনেক বন্ধুরাই আছে, অনেক ঢাকার বাদে অন্য বাইরের অনেক যে কোনো কলেজ থেকেই আছে। তাই মানে নটরডেম তোমার জন্য একটা অবশ্যই একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে, অনেক একটা অ্যাডভান্টেজ পাবা তুমি। কিন্তু না পাইলে এমন না যে জীবন শেষ হয়ে গেছে, কিছুই হয় নাই, জাস্ট শুরু, একটা নতুন ধাপ তোমাদের জন্য। তাই টেনশন নেওয়ার কিছু নাই, জাস্ট পরীক্ষাটা ভালোভাবে দাও, এটা। এক্স্যাক্টলি, আসলে হ্যাঁ, এটা আমার আমার কাছে আজকে আমার এক এলাকার ছোট ভাই, আমার স্কুলে ছোট ভাই আসছিল। তো খুবই টেনশন করতেছে যে পরীক্ষা হলে কি করবে, নার্ভাস হয়ে যায় কিনা। মানে অনেকে আছে যে তার নটরডেম কলেজকে সে একমাত্র কলেজ হিসেবে সে স্বপ্ন দেখে যে সে এখানেই পড়বে, বাকি কোনো কলেজে সে স্বপ্ন দেখতে চায় না। আমি বলবো যে তুমি স্বপ্ন দেখো, কোনো সমস্যা নেই, বাট পরীক্ষার মধ্যে তুমি নার্ভাস হবে না। কারণ যে জিনিস তোমার স্বপ্নের থেকে দূরে সরায় আনে, তাকে তুমি কেন রাখবা? এটা হচ্ছে আমার যৌক্তিকতা যেটা। সো টেনশনকে একেবারে ঝেড়ে ফেলে দাও, তোমার টেনশন করার কোনো কারণই নেই। আমাদের মনে হয় যে ম্যাক্সিমাম পয়েন্ট এখানে চলে আসছে। যদিও যদি কোনো কিছু মিস হয়ে থাকে বা তোমাদের কোনো কিছু জানার মতো বা জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের পেজে তোমরা ইনবক্সে সরাসরি বলতে পারো বা আমাকে ইনবক্সে বলতে পারো। আমি চেষ্টা করবো যে তোমাদের সাধ্যমতো তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা আছে সবগুলার জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি। তোমাদের ভবিষ্যৎ যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি তোমরা নিতেছো এই কয়দিনে, তোমাদের ভর্তি পরীক্ষাটা ভালো হোক। তোমরা নতুন একটা পরিচয়ে তোমাদের কলেজের জীবনে যাত্রা শুরু করো, সেই কামনায় এখানে আমরা আজকে বিদায় নিতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।